শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো। জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি আচ্ছা, স্যার। ঠিক আছে। আজকে আমরা বেসিক্যালি আমরা লাস্ট চ্যাপ্টার 7 এ আমরা আরএল সার্কিট এবং আরসি সার্কিট সোর্স ফ্রি যেটা সে পর্যন্ত শিখছিলাম। তো আজকে আমরা চ্যাপ্টার 9 চলে যাব। সেটা হলো এসি সার্কিট। আপনাদের এক্সাম সম্ভবত 12 তারিখ 13 তারিখ থেকে হবে। আপনারা কি এই ব্যাপারে কিছু জানেন? না স্যার, কোনো কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই স্যার, আমরা জানি না। আচ্ছা, যাই হোক, আমাদের প্রথমে বলা হয়েছিল শুরুর দিকে সেমিস্টার শুরু হলো 20 তারিখ এরকম। তো আমার মনে হইতেছে যে 12-13 তারিখ থেকে হবে এরকম একটা আভাস পাইছি। তো যদি জি স্যার, 12, হ্যাঁ, 20 তারিখ থেকেই শুনছি যে বিবি আচ্ছা, যদি 20 তারিখে হয় তখন সোর্স ফ্রি চ্যাপ্টার 7 এ যে বাকি আছে সোর্স যুক্ত যে সার্কিটটা ওইটা আমি দেখাই দিব। তো তার আগে আমাকে যেহেতু শেষ করতে হবে সিলেবাস, তোমাকে এসি সার্কিট শুরু করতে হবে। তো এই এসি সার্কিটের ফার্স্টে আমি আজকে বেসিক্যালি চ্যাপ্টার 9, চ্যাপ্টার 9 শুরু করার আগে আমরা শুরু করতেছি তাহলে এসি সার্কিটের মিনিং হলো অল্টারনেটিং কারেন্ট, এসি মিনস। তো এখন আমরা এতদিন আমরা যেটা পড়ছি সেটা হলো টাইমের সাথে চেঞ্জ হয় না এমন একটা সিগন্যাল নিয়ে কথা বলছিলাম, সেটাকে বলছিলাম ডিসি। সাপোজ এই বরাবর টি, এই বরাবর হলো ভোল্টেজ। তো এটা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে না, যার জন্য আমরা এটা নিয়ে কাজ করছিলাম এবং ক্যালকুলেশন খুবই সিম্পল। আমরা নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস যেটাই করছি না কেন এই সব ডিসি দিয়েই করছি। ইভেন আমরা ডিসির ক্ষেত্রেও ক্যাপাসিটর ইন্ডাক্টরের কেসগুলো দেখছি যে ক্যাপাসিটর ইন্ডাক্টর কিরকম আচরণ করে। এখন আমরা যেটা দেখবো এসির ক্ষেত্রে, এখন আমাকে বলতে পারেন অনেকে চাচ্ছে এটা তো তাহলে এসি, এই যে টাইমের সাথে ভেরি করতেছে এটা এসি। হ্যাঁ, এটা এসি, বাট এটা আমরা ডিরেক্টলি এসি বলবো না, কারণ এখানে কিন্তু একটা কন্টিনিউয়াস ফাংশন নাই। কন্টিনিউয়াস ফাংশন আমি আপনাদের বলছিলাম যে এই যে স্ট্রেট লাইন যেগুলো সেগুলো তো কন্টিনিউয়াস ফাংশন হতে পারে না। যেমন যেমন এইটার ফাংশনের আলাদা, এই ফাংশনের ডেফিনেশন আলাদা, তেমনি ভাবে এই ফাংশনের ডেফিনেশন আলাদা, এই ফাংশন ডেফিনেশন আলাদা। তো স্ট্রেট লাইন কখনো স্ট্রেট লাইন কন্টিনিউয়াস হওয়া মানে হলো সেটা স্ট্রেট যাইতেই থাকবে, এইভাবে ব্লক আকার হইতে পারে না। তো বুঝতেই পারতেছেন এই সিগন্যালটা আমি যদি ওয়াই ধরি, এই সিগন্যালটা অনেকগুলো ফাংশনের কম্বিনেশন। তো এই সিগন্যালটাকে আমরা কন্টিনিউয়াস বলতেছি না, বাট এসিতে আমরা যে জিনিসটা নিয়ে ডিল করি বা যে সিগন্যাল নিয়ে আমরা বেশি আলোচনা করি সেটা হলো কন্টিনিউয়াস সিগন্যাল হওয়া লাগবে। তো সবচেয়ে সহজ এবং সুন্দর কন্টিনিউয়াস সিগন্যাল হলো সাইনোসয়েডাল সিগন্যাল। ঠিক আছে, সাইনোসয়েডাল সিগন্যাল কিন্তু একদম কন্টিনিউয়াস। যেমন আমি যদি এখন সাইনোসয়েডাল সিগন্যাল আঁকি, ব্যাপারটা এরকম ভাবে দেখতে, এই দেখেন এটা টাইমের সাথে ভ্যারি করতেছে প্লাস এটা কন্টিনিউয়াস। ঠিক আছে, এটা চলতেই থাকবে, ব্যাপারটা হলো এরকম। তো আমরা এই সাইন বা এটাকে সাইনোসয়েডাল সিগন্যাল নিয়ে আমরা কাজ করব। তো সাইন আর কজ মোটামুটি একই জিনিস। এখন বলবো সাইন আর কজ কিভাবে একই জিনিস। সাইন আর কজের সাথে পার্থক্য হলো তাদের ফেজ ডিফারেন্স। এদের সাথে এদের ফেজ ডিফারেন্স হলো, আমি যদি ডেল ফাই বলি, এদের মধ্যে ফেজ ডিফারেন্স হলো পাই/2 বা 90 ডিগ্রি। পাই/2 যদি আমি যদি এর সাথে পাই/2 করি বা 90 ডিগ্রি করি, ওমেগা টি প্লাস পাই, এটা কজে পরিণত হবে। কজের সাথে যদি পাই/2 করি, প্লাস বা মাইনাস যেটাই করি, একটু পরে দেখবো কনভার্সনটা, এটা সাইনে পরিণত হবে। তো সাইন কজ মোটামুটি একই। আরো যদি গ্রাফিক্যালি ব্যাপারটা বুঝতে চাই, সাপোজ এইটা আমার সাইন ওয়েভ। ঠিক আছে, তো এই পিক ভ্যালু কখন পাই আমরা, সাইনের পিক ভ্যালু কখন পাই, যখন সেটা ফেজটা 90 ডিগ্রিতে চলে যায়। এটা আমার ওমেগা টি। ঠিক আছে, ধরলাম এটা আমার সাইন ওমেগা টির গ্রাফ, এই গ্রাফটা সাইন ওমেগা টির গ্রাফ। তো আমি এই যে পিক ভ্যালু আমি ধরলাম এটা হলো এ, এখানে সামনে একটা এ দিয়ে দিলাম। এ কখন পাবো, যখন এটার মান 90 ডিগ্রি হবে, পাই/2 হবে, তখন আমি এটা এ, এই মানটা এ পাবো। তো এটা ধরলাম আমি পিক ভ্যালু। তখন আমি একটা জিনিস খেয়াল করে দেখি যে এখন আমি যদি সিগন্যালটা জিরো থেকে শুরু না করে, এই যে 0,0 থেকে শুরু না করে, এই যে আমি এখানে 90 ডিগ্রি থেকে শুরু করতাম, ঠিক আছে, এই ডিফারেন্সটা হলো 90 ডিগ্রি, এখান থেকে যদি শুরু করতাম, দেখেন আমি এখন যদি লাল দাগ নিয়ে ব্যাপারটা দেখাই, এটা কিন্তু কস সিগন্যাল হয়ে গেছে। কস সিগন্যালটাকে এরকম না দেখতে? ঠিক আছে, তো দেখেন এই যে এই এখান থেকে যখন শুরু হয়েছিল তখন কিন্তু সেটা সাইনোসোলার সিগন্যাল ছিল। পাই/2 থেকে যদি আমি জিনিসটা কেটে নিয়ে আসি, মানে মানে স্টার্টিং পয়েন্টটা যদি আমি এই পাই/2 ডিফারেন্স পর্যন্ত সরাই, এই ফ্রেমটা যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে দেখেন এটা কজ হয়ে গেছে। তার মানে গ্রাফিক্যালও আমরা দেখে বুঝতে পারতেছি যে সাইনোসোলার সিগন্যাল বেসিক্যালি কজই, কিন্তু তার সাথে পাই/2 ফেজ ডিফারেন্স থাকে। এটা হলো বেসিক কনসেপ্ট। এখন আরেকটা জিনিস সিগন্যালের কনসেপ্ট এখানে লাগবে, সেটা হলো যে লিডিং ল্যাগিং এর কনসেপ্ট। লিডিং মানে হলো আগায় থাকা, ল্যাগিং মানে হলো পিছায় থাকা। একটা সিগন্যাল দেখে কিভাবে বুঝবো সেটা লিডিং আছে না ল্যাগিং আছে। সাপোজ আমাকে একটা সিগন্যাল দেওয়া হলো এক্স অফ টি, যেটা দেখতে হলো এরকম। ঠিক আছে, আরেকটা সিগন্যাল দেওয়া হলো এক্স মাইনাস টি। এই সিগন্যালটা কি করলাম, মাইনাস মাইনাস এই
টি এর সাথে মাইনাস টি পরিমাণ শিফট করলাম, তাহলে সিগন্যালটা কোত্থেকে শুরু হবে? কোত্থেকে শুরু হবে? মাইনাস টি নট, এটা হলো প্লাস টি নট, কোত্থেকে শুরু হবে কেউ বলতে পারবেন? এটা হলো টি এর এক্সিস। এই সিগন্যালটাই, এই সেম সিগন্যালটা আমি মাইনাস টি পরিমাণ শিফট করালাম, এটাকে বলে শিফটিং প্রপার্টি। যদি শিফট করাই তাহলে এই সিগন্যালটা কোত্থেকে শুরু হবে? এটা আমি দিলাম y1, এটা দিলাম y2। তো y2 টা কোত্থেকে শুরু হবে কেউ বলতে পারবেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এটা বলতে পারবেন যে y2 টা কোত্থেকে শুরু হবে এই সেম সিগন্যালটা? জি না স্যার। দেখেন এটা তো আসলে বেসিক প্রপার্টি, দেখেন এটা পারা উচিত ছিল। এইটা শুরু হয়েছে জিরো থেকে, এটা শুরু হয়েছে জিরো থেকে, কারণ আমরা টি ইকুয়াল টু জিরো ধরছি। তাহলে আপনি এক্স এর সাথে ব্র্যাকেটে যেটা আছে এটা পুরোটাকে আমি জিরো ধরছি, তাহলে আপনি এই পুরোটাকে জিরো ধরেন। কনসেপ্ট তো এটাই, তাই না? আমি এক্স এর যে ব্র্যাকেটে যেটা ছিল সেটা কিন্তু আমি জিরো ধরছি, তাহলে এক্স এর সাথে এই y2 এর যে এক্স এর সাথে যে পুরোটা আছে সেটাকে আমি পুরোটা একসাথে জিরো ধরি। তাহলে টি ইকুয়াল টু দাঁড়াইতেছে কত? এই টি তো ভেরিয়েবল, দাঁড়াইতেছে হলো প্লাস টি নট। তার মানে এই যে টি ইকুয়াল টু প্লাস টি নট হয়েছে, তার মানে আমার সিগন্যালটা প্লাস টি নট থেকে শুরু হবে। তো কথা বোঝা গেছে? এখন যদি এখানে প্লাস থাকতো, প্লাস থাকলে এই পাশে মাইনাস হয়ে যেত, তাহলে তখন তো সেই ক্ষেত্রে এই সিগন্যালটা এখান থেকে শুরু হতো, মাইনাস টি নট থেকে শুরু হতো। তো একটা সিগন্যাল দেখে আশা করি বুঝতে পারবেন যে জিনিসটা কোত্থেকে শুরু হবে। এখন আমি রিয়েলিস্টিক সাইনোসয়েডাল সিগন্যালের যদি রিপ্রেজেন্টেশন আপনাদের বই যেটা দাও সেটা আমি যদি দেখাই, এই লিডিং ল্যাগিংটা ভালো মতো বুঝতে হবে। এটা y ধরলাম, y ইকুয়াল টু a sin ওমেগা t। আরেকটা সিগন্যাল আমি দিলাম যে a sin ওমেগা t প্লাস ফাই। তাহলে এখন আমাকে বলেন তো এই সিগন্যালটা কোত্থেকে শুরু হবে? এটা আমার y2 আর এটা y1, এটা y2। y2 টা কোত্থেকে শুরু হবে? প্লাস ফাই থেকে না মাইনাস ফাই থেকে? স্যার প্লাস 5 থেকে। কেন প্লাস ফাই থেকে? মাইনাস ফাই থেকে শুরু হবে। দেখেন এই y1 টা যে আমি এখানে ড্র করছি, কার সাপেক্ষে ড্র করছি? এই 0,0 পয়েন্টের সাপেক্ষে। আমরা তো সবসময় সেটাই করি, এটাকে 0,0 পয়েন্টের সাপেক্ষে ড্র করি। তার মানে এই যে এই অংশটা, এই স্কেলটা তো ওমেগা, যেটা আমি এক্স এক্সিস ধরছিলাম সেটা দেখেন ওমেগা টি, তাই না? তো এই ওমেগা টি ইকুয়াল টু আমি 0 ধরছিলাম। তার মানে স্যার y1 কি স্যার সব সময় স্যার মাইনাস থেকে ধরতে হবে নাকি? মাইনাস থেকে মানে মানে যে মাইনাস ই থেকে, যে এখানে আমি বললাম প্লাস ই থেকে, কিন্তু আপনি বললেন মাইনাস থেকে। আমি ওটা একটু স্যার। আচ্ছা বুঝছি, প্রসেসটা দেখেন, আপনারা প্রসেসটা বুঝেন না। এই শিফটিং প্রপার্টি খুবই সিম্পল। এটা বেসিক্যালি মানে একটা, মানে কিভাবে বুঝাবো, জ্যামিতিক, এটা যদি কাছে থাকতো তো মানে বোর্ডে ভালো বোঝানো যেত আর কি। এটাকে শিফটিং প্রপার্টি বলতেছে যে আপনি আপনার এই কোঅর্ডিনেট যেটা 0,0 সেটাকে শিফট করায় নিতেছেন। যেমন আমি যদি এখানে এক্স দিতাম, আপনি y1 এর স্কেলিংটা দেখেন, y1 একটা সিগন্যাল যেটা কিনা a sin ওমেগা x, এটা হলো x বরাবর। আমি শুরু করতেছি কোত্থেকে? 0,0 থেকে শুরু করতেছি, ঠিক আছে? এই 0,0 পয়েন্টটাকে রেফারেন্স ধরে শুরু করতেছি, যে আমার এই পুরো গ্রাফের একটা তো জায়গা থাকে 0,0, এই সেই জায়গা 0,0। এখন আমি এখানে কিভাবে 0,0 দিয়ে শুরু করছি? এই এক্সটা আমি ইকুয়াল টু 0 ধরছি। দেখেন এই এক্স ইকুয়াল টু যদি আমি 0 ধরি, তাহলে আমাকে বলে দিচ্ছে যে এই এক্স এক্সিস বরাবর, কে বারবার নক দিচ্ছে, এই এক্স এক্সিস বরাবর এই এক্স ইকুয়াল টু 0 থেকে ব্যাপারটা শুরু হইতেছে। আপনি যদি এই এক্স ইকুয়াল টু 0 ধরেন, দেখেন 0 থেকে শুরু হইতেছে, ঠিক আছে? আমার কোনো সমস্যা নাই। তাহলে আমি যদি এখানে এক্স প্লাস ফাই ধরি এবং এই পুরাটাকে ধরেন আমি এক্স ধরলাম, ক্যাপিটাল এক্স ধরলাম, ঠিক আছে? পুরাটাকে যদি আমি ক্যাপিটাল এক্স ধরি, তাহলে আমি কি বলছিলাম? y2 ইকুয়াল টু তাহলে কি হয়? a sin ক্যাপিটাল এক্স। তাহলে এক্স ইকুয়াল টু আমি এখন 0 ধরি, আমার তো কাজ এটাই যে ফাংশন যেটা থাকবে এই সাথে যেটা থাকবে সেটা আমি 0 ধরলাম 0। তাহলে ক্যাপিটাল এক্স কে ভাঙেন, ক্যাপিটাল এক্স এর ভিতর কারা আছে? ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 0, এক্স প্লাস ফাই ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু দাঁড়াইতেছে মাইনাস ফাই। দেখছেন এক্স ইকুয়াল টু আগের বার কত আসছিল? এটার ক্ষেত্রে 0 আসছিল, এর জন্য আমি 0 থেকে শুরু করছি। এটার ক্ষেত্রে কত আসছে? এই পুরোটাকে 0 ধরে মাইনাস ফাই, সো এটা মাইনাস ফাই থেকে শুরু হবে। কথা বোঝা গেছে? জি স্যার। সহজ কথা হলো যে ফাংশনটা, আচ্ছা এখন আপনার কোশ্চেন থাকতেই পারে যে আমি এটাকে 0 ধরতেছি কেন? 0 ধরতেছি কারণ এই এই মানে 0 ধরার মিনিংটা কি? যে আমি x = 0 পাইছি। দেখেন এটা তো ব্যাপারটা এরকমও থাকতে পারে, এটা তো আমি এভাবেও লিখতে পারি, sin
শুধু এক্স এর জায়গায় এক্স মাইনাস 0 কে লিখলাম, প্লাস মাইনাস 0 কে লিখলাম। তাহলে এই পুরোটাকে যদি আমি এখন 0 ধরি, এক্স প্লাস মাইনাস 0 ইকুয়াল টু 0, তো প্লাস মাইনাস 0 মানে কি নাই 0, তাহলে এক্স ইকুয়াল টু 0ই আসতেছে। এর জন্য আমি এক্স ইকুয়াল টু 0 দিয়ে শুরু করছি। সহজ কথা হলো এই পুরোটা ইকুয়াল টু 0 ধরবেন, ধরে ওই পাশে এই ভেরিয়েবলটা, আপনার যে ভেরিয়েবল আমি এক্স এর সাপেক্ষে আঁকতেছি, এই এক্স এর সাপেক্ষে আঁকার চেষ্টা করবেন, এই এক্সটাকে আলাদা করার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার সিগন্যালটা কোত্থেকে শুরু হয়েছে। এই গেল সিগন্যাল পরিচিতি, যে আমার কোন সিগন্যালটা কোত্থেকে শুরু হয়েছে সেটা গ্রাফিক্যালি দেখা বা বোঝা। এখন আমি বলবো দেখাবো লিডিং আর ল্যাগিং কিভাবে, যে কোন সিগন্যালটা পিছিয়ে আছে কোন সিগন্যালটা আগায় আছে সেটা আমি কিভাবে বুঝবো। এই টাইপস এর ম্যাথ খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা সিগন্যাল আমি ধরি, যে ভোল্টেজের একটা সিগন্যাল ধরি, ভি অফ টি, ভিএম হলো পিক ভ্যালু সাইন ওমেগা টি, ঠিক আছে। তো এক্স এর জায়গায় ওমেগা টি দিছি, ভয় পাওয়ার কিছু নেই, ওমেগা টি দিছি আর নরমালি। এটা হলো ভোল্টেজের সিগন্যাল, এটা হলো টাইম ডোমেন সিগন্যাল। কেন টাইম ডোমেন সিগন্যাল? কারণ এখানে টাইমের, এখন পর্যন্ত আমরা যতগুলো সিগন্যালের কথা বলবো সবই টাইম ডোমেন সিগন্যাল, ঠিক আছে। আমরা কিন্তু এখনো ফেজ ডোমেন বা ফ্রিকোয়েন্সি ডোমেনে যাই না, আজকেই যাবো বেসিক্যালি। তো এটা হলো আপনার ভোল্টেজের সিগন্যাল, ঠিক আছে। এটার নাম দিলাম আমি, এটা V1 দিলাম, V1 অফ টি, ঠিক আছে, সিগন্যাল। জয়েন করতে পারতেছে না নাকি, এভাবে ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এটা একটু বড় করে রাখি। স্যার আমার একটা অন্য গ্রুপের সঙ্গে একটা পরীক্ষা আছে, ভাইভা পরীক্ষা, আমি পরীক্ষাটা দিয়ে স্যার একটু জয়েন করি 10 মিনিট পরে। আচ্ছা, আপনার সমস্যা থাকলে আপনি জান। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো আরেকটা সিগন্যাল দিয়ে দিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমারও একটা স্যার পরীক্ষা আছে স্যার, আরেকটা গ্রুপের সাথে স্যার। স্যার আমরা মানে আগে স্যার ট্রান্সফারের ছিলাম তো স্যার, সেজন্য আমাদের কিছু সাবজেক্ট এগুলো আবার রিকভার করে আচ্ছা, করতে ঠিক আছে, হইতেছে। ঠিক আছে, এক্সপ্লেইন করা লাগবে না, এক্সাম থাকলে চলে যান। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তো ভি অফ টু, যে ভোল্টেজটা দেওয়া আছে, ভোল্টেজটা এরকম দেওয়া আছে, ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই, এরকম কিছু একটা দেওয়া আছে। তো আমি এখন যদি এই গ্রাফে যদি এটা ড্র করি, তাহলে দেখেন এই পুরোটাকে 0 ধরলে কত আসে, ওমেগা টি প্লাস ফাই ইকুয়াল টু 0, ওমেগা টি ইকুয়াল টু মাইনাস ফাই। তাহলে আপনার দাঁড়াইতেছে কি, এটা তো ওমেগা টি এর স্কেল -5 থেকে শুরু হবে। এই হলো আমার -5 ধরলাম, কারণ এটা তো 0,0, তো এই পাশে -5 থাকবে, এখান থেকে শুরু হলো আমার সিগন্যালটা, ঠিক আছে। এটা আমার V1 ছিল, এটা আমার V2। এখন কোশ্চেন হলো, আমি যদি এটা কালো দিয়ে দিই, এটা আমাকে বলতে হবে দুইটা একই সিগন্যাল, খালি একটা থেকে আরেকটা এই যে কতটুকু ডিফারেন্স, ফেজ পরিমাণ ডিফারেন্স, ফেজ ফাই পরিমাণ ডিফারেন্স, ঠিক আছে। এই যে আমি এক্সট্রা প্লাস ফাই করছি, এই পরিমাণ ডিফারেন্স, দুটো একই সিগন্যাল, দুটার ম্যাগনিটিউডও সেম, প্রপার্টির মধ্যে চেঞ্জ কি, খালি শুধুমাত্র এই ফাইটা এক্সট্রা, মানে একটা থেকে একটা আগে পরে 5 ডিগ্রি অ্যাঙ্গেল আগে পরে শুরু হয়েছে। তো এখন আমি যদি কোশ্চেন করি কোন সিগন্যালটা আগে শুরু হয়েছে, তাহলে অ্যান্সার কি হবে? হ্যালো, কোন সিগন্যালটা আগায় আছে, তাহলে অ্যান্সার কি হবে? হ্যালো, হ্যালো, কি আরেকবার, কোন সিগন্যালটা আগে আছে, V2 না V1? সিগন্যালের নাম বলেন, আমি যে নাম দিয়ে দিছি, এটা V2 সিগন্যাল আর এটা হলো V1 সিগন্যাল। হ্যাঁ, V2 আগায় আছে, হ্যাঁ V2 আগে আছে, রাইট। তো তার মানে আমি লিখতে পারি V2 লিডস V1 বাই কত ডিগ্রি, যত ডিগ্রি আগায় আছে এই ফাই ডিগ্রি থেকে ডিগ্রি, এটা যদি ডিগ্রি স্কেল হয় তো ডিগ্রি ফাই ডি। তো সব বুঝতেই পারতেছেন, যেই সিগন্যালটা যত বেশি গ্রাফের বাম দিকে থাকবে সেই সিগন্যালটা তত আগায় আছে, সেই সিগন্যালটা আগে আছে বলতে সেই সিগন্যালটা তত সবার আগে তৈরি হয়েছে, বা সবার আগে মানে আগে থেকে তৈরি হয়েছে, ঘটনাটা এরকম। তো এই ঘটনাটা অনেকে এইভাবে বলে, V1 ল্যাগস V2
বাই ফাই ডিগ্রি। কথাটা একই, যে V2 V1 এর থেকে 5 ডিগ্রিতে লিড করতেছে, অথবা V1 V2 থেকে পিছায় আছে, দুটা কথা একই। কেউ লিড দিয়ে লেখে, কেউ ল্যাগ দিয়ে লেখে। তো এটাই হলো আমার লিড সিগন্যাল দেখে বলে দেওয়া কোনটা লিডে আছে কোনটা ল্যাগে আছে। তার মানে এই জায়গায় যেটা যত বেশি প্লাস থাকবে সেই সিগন্যালটা তত বেশি আগায় থাকবে। তাহলে এখন আমি যে কোনো সিগন্যাল দেখে বলে দিতে পারি কোনটা লিডে আছে কোনটা ল্যাগে আছে। কিন্তু আমার শর্তটা কি? শর্তটা হলো যে দুটো সিগন্যালের ফরম্যাট একই রকম হওয়া লাগবে। ফরম্যাট একই রকম হওয়া বলতে, যেমন এটা সাইন আছে এটাও সাইন আছে, এটার সামনে প্লাস আছে এটার সামনে প্লাস আছে, এরকম হওয়া লাগবে। আইদার দুইটাই সাইন থাকা লাগবে, দুইটাই প্লাস প্লাস সাইন থাকা লাগবে, আর হলো দুইটাই মাইনাস সাইন প্লাস কস থাকা লাগবে। ঠিক আছে, দুইটা একই ফরম্যাটে থাকতে হবে। এখন আমি যদি বলি ভিএম সাইন ওমেগা টি প্লাস 2, ভিএম সাইন ওমেগা টি মাইনাস 3, তাহলে এখন আমাকে বলেন তো, এটা আমি দিলাম এক্স, এটা দিলাম ওয়াই, কে লিড করতেছে? এক্স লিড করতেছে না ওয়াই লিড করতেছে? দেখেন আমি এক্সটা যদি ড্র করি, দেখে বলে দেওয়া যায় যে এক্সটা লিড করতেছে। আমি কি বলছি, যে যে যেটা সবচেয়ে বেশি প্লাস সেটাই লিড করবে। এটা প্লাস, তার মানে এটা দেখেন এটা শুরু হইতেছে কিন্তু -2 থেকে। দেখেন এটা আপনি 0 বসান, 2 পাশে নিলে -2 থেকে শুরু হইতেছে। এটা শুরু হইতেছে কোথায়? 3 থেকে শুরু হইতেছে, +3 থেকে। তাহলে এদের মধ্যে যদি আমি এখন ফেজ ডিফারেন্স বের করতে চাই, বেসিক্যালি ওমেগা টি এর পাশে যারা থাকে এরা তো ফেজ প্লাস মানে যায়, তাহলে ফেজ ডিফারেন্স কত? এই ডিফারেন্সটা। তার মানে আপনি যদি এই ডিফারেন্সটা বের করতে চান, তাহলে ফেজ ডিফারেন্স আমি ডেল ফাই দিয়ে যদি লিখি 3 মাইনাস এই নাম্বার আর এই নাম্বারের বিয়োগফল, তাহলে কত হয়? 3 + 2 5। ঠিক আছে, এই হলো ফেজ ডিফারেন্স। আচ্ছা গেল। তো এই টাইপসের ম্যাথে আমরা একটু পরে দেখবো। তো এই টাইপসের ম্যাথে যাওয়ার আগে আমাদের কিছু কনভার্সন সম্বন্ধে জানতে হবে। ঠিক আছে, যেটাকে আমি বলতেছি হলো যে ত্রিকোণমিতির বেসিক, খুবই বেসিক কোঅর্ডিনেট সম্পর্কে জানা। যেমন আপনারা জানেন কিনা জানি না, ত্রিকোণমিতির কোঅর্ডিনেটকে এভাবে ভাগ করা হয়। এই পাশে হলো অল পজিটিভ যতগুলো আছে, ট্যান কট সাইন হাবিজাবি। এইটা হলো ফার্স্ট কোঅর্ডিনেট। ফার্স্ট কোঅর্ডিনেট হলো সাইন আর সরি এটা মানে সেকেন্ড কোঅর্ডিনেট বলা হয়েছে, এটা হলো সেকেন্ড কোঅর্ডিনেট। এটা 1 2 এটা 3 এটা 4। তো সেকেন্ড কোঅর্ডিনেট সাইন আর কোসেক হলো পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এখানে ট্যান আর কট হলো পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এখানে কস আর সেক হলো পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তো ফার্স্ট আমি দুইটা ব্যাখ্যা করব, বা মানে 4টা ইকুয়েশন আপনাদের বইয়ে দেওয়া আছে, 9.10 নামক একটা ইকুয়েশন আছে, এখানে 4টা ইকুয়েশন দেওয়া আছে। তো 4টা ইকুয়েশন বেসিক্যালি কনভার্সনের জন্য দেওয়া আছে সুবিধার্থে, যে দেখে দেখে আপনি করতে পারেন। কিন্তু দুইটার ব্যাখ্যা আমি দিব। দুই টাইপস আছে, তো দুই টাইপস থেকে দুইটা ব্যাখ্যা দিব। একটা ব্যাখ্যা হলো এরকম, সাইন ওমেগা টি প্লাস মাইনাস 180 হইলে মাইনাস সাইন ওমেগা টি হইতেছে। ঠিক আছে, তো এটাকে দুই ভাবে লেখা যায়, দুইটা ইকুয়েশনে ভাগ করা যায়। একটা হলো প্লাসের জন্য, প্লাস 180 হইলেও এখানে সাইন ওমেগা মাইনাস সাইন ওমেগা টি। এটা যদি -180 হয় তাও এটা সাইন মাইনাস সাইন ওমেগা টি হবে। কথা হলো কেন, কিভাবে আসছে ব্যাপারটা। আচ্ছা, তার আগে একটা কথা বলে দেই, যে আপনি যদি পজিটিভ অ্যাঙ্গেল থাকে তাহলে সেটা আপনি রেফারেন্স থেকে অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর মাপবেন। যদি নেগেটিভ অ্যাঙ্গেল থাকে তাহলে সেটা আপনি এটা যদি রেফারেন্স হয় রেফারেন্স থেকে ক্লকওয়াইজ মাপবেন। সহজ কথা বলে পজিটিভ অ্যাঙ্গেল গুলো এইভাবে এই বাম দিকে ঘুরে যাবে মাপার জন্য, আর নিচের দিকে যাবে হলো নেগেটিভ অ্যাঙ্গেল থাকলে। এইটুকুন মাথায় থাকলে বাকিটা হয়ে গেছে। দেখেন আমি যদি এই প্রথমটা ব্যাখ্যা করতে চাই, এটা 1 এটা 2 দিলাম, প্রথমটা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে দেখেন আমি ওমেগা টি ধরলাম <90 ডিগ্রি, কোন একটা নাম্বার আমি ধরলাম ওমেগা টি এর মান আমার 10। আমি জানি না ওমেগা টি এর মান কত, আমি ধরে নিলাম 10, যে কোনো কিছু হইতে পারে টি এর উপর। যদি 10 হয়, এই 180 সাথে যদি আপনি এখন 10 যোগ করেন তাহলে কত হয়? 190। তাহলে এখন আপনি 190টা মাপেন। আপনি যদি এটা হলো আমার রেফারেন্স, সবকিছু মাপতে হবে এখান থেকে। সবসময় কোন এই জায়গা থেকে মাপতে হয়। দেখবেন যে সামনে যতগুলো আছে স্লোপ তো আমরা সবসময় এই অ্যাক্সিস বরাবরই মাপি, রেফারেন্স অ্যাক্সিস এটাকে ধরেই মাপি। তা আপনি যদি এখন 190 মাপতে চান তাহলে ফার্স্ট টাকে আপনাকে কি করতে হবে? 180 পর্যন্ত যাওয়া লাগবে। আপনি 180 পর্যন্ত গেলেন, এরপরে আপনি যদি আরো 10 যান তাহলে আপনি 190 পাবেন। তার মানে আপনি কোন কোঅর্ডিনেটে আছেন দেখেন তো? 3 নাম্বার কোঅর্ডিনেটে আছেন। 3 নাম্বার কোঅর্ডিনেটে কারা পজিটিভ? ট্যান আর কট পজিটিভ। তাহলে আপনার কি হয়ে যাবে? সাইন যেটা আছে 180 পরিবর্তে মাইনাস হয়ে যাবে।
কথা বোঝা গেছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, এই জিনিসটা কি জানেন? এই কোঅর্ডিনেটের হিসাবটা কি জানেন? কোনটা নেগেটিভ পজিটিভ স্যার? হ্যাঁ, ওই যে 180 দিলে নেগেটিভ পজিটিভ হবে, তারপরে পাই বা 90 ডিগ্রি হলে সাইন থেকে কজ হয়ে যাবে। কোন কোয়ারেন্টে নেগেটিভ পজিটিভ এটা জানি। কনভার্সনটা এই কনভার্সন যেটা দেখাইলাম এটা কি জানেন? এটা জানতে চাইতেছি, তাহলে আমি স্কিপ করব যদি জেনে থাকেন। এগুলো হলো বেসিক ম্যাথমেটিক্স। আচ্ছা যাই হোক, দেখাতে চাইছি রিপ্লে দুইটা করলে দেখা। ভালো হয়, মানে জানাই আচ্ছা দেখাইতেছি, এই তো একটা দেখাই ফেলাইছি, আরো দুই টাইপস আছে, সমস্যা আরেকটা টাইপস আছে। এখন আমি যদি এই ঘটনাটা দ্বিতীয় ইকুয়েশনের ক্ষেত্রে, প্রথম ইকুয়েশন আমি প্রুফ করা শেষ, এখন দ্বিতীয় ইকুয়েশনের ক্ষেত্রে যাই। দ্বিতীয় ইকুয়েশন কি হয়েছে? ওমেগা টি মাইনাস 180। এখন ওমেগা টি এর মান আমি আবার 10 ধরি, আপনি 20ও ধরে চেক করতে পারেন। 10 যদি ধরেন তাহলে এখানে কত হয়? 10 মাইনাস 180 ইকুয়াল টু মাইনাস 170। নেগেটিভ অ্যাঙ্গেল আসছে, অ্যাঙ্গেল আমার কি নেগেটিভ আসছে। এখন নেগেটিভ মানে হতো এখান থেকে নিচ দিক দিয়ে মাপতে হবে, ক্লকওয়াইজ মাপতে হবে। তাহলে আপনি যদি যান এইটা এখান থেকে যদি আপনি আপনি যদি লাল কালিতে দেখায়, এখান থেকে যদি আপনি ফুললি এখানে আসেন সেটা আপনার 180। তাহলে একটু কম গেলেই তো আপনি একটু কম, মানে আমি যদি এই পর্যন্ত আসি সেটা ধরে নিলাম আমার 170-এ আসলো। তাহলে এটাও কোথায় আসলো? 3 নাম্বার কোঅর্ডিনেটেই আসলো। তো 3 নাম্বার কোঅর্ডিনেটে কে কে পজিটিভ? ট্যান আর কট, বাকিগুলো নেগেটিভ না। এর জন্য এইটার ক্ষেত্রেও মাইনাস 180 দেই বা প্লাস 180 দেই। এই 180-এর জন্য এটা মাইনাস হচ্ছে। সহজ কথা, 180 দিলে এই বরাবর যদি সাইন ওমেগা টি থাকে, 180 ডিগ্রি বরাবর অবশ্যই মাইনাস সাইন ওমেগা টি থাকবে। এই যে 180 ডিগ্রি আপনি শিফট করেছেন, এটাকে যদি আপনি 180 দিয়ে শিফট করান আর কি। তো এই গেল একটা টাইপস। তেমনি ভাবে আর কি, বা কজেরও কনভার্সন আছে। কজের কনভার্সন গুলো আপনারা নিজেরা দেখবেন, ইকুয়েশন দেওয়া আছে, এভাবে মিলাই মিলাই দেখবেন। কনভার্সনের রেজাল্ট গুলো আমাদের ইম্পর্টেন্ট, মানে জরুরি। কনভার্সনের প্রসেস ব্যাখ্যাটা এখানে তো বললাম যে এটা খুবই পুরাতন ব্যাখ্যা। এখন আরেকটা টাইপস আছে, সেটা হলো যে কস থেকে সাইন কিভাবে যাব, সাইন থেকে কসে কিভাবে আসবে। এটাই বেসিক্যালি আমাদের লাগবে, আমাদের আগামী ম্যাথে এটাও লাগবে। তবে এই জিনিসটা এখন ব্যাখ্যা করবো যে সাইন থেকে কসে কিভাবে আসবে, কস থেকে সাইনে কিভাবে আসবে। ঠিক আছে, এটা অল সাইন সাইন কোসেক ট্যান কট, এটা হলো কস সেক। আচ্ছা, তো ফার্স্ট ইকুয়েশন যেটা দিছে সেটা হলো সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি প্লাস 90 যদি হয় তাহলে এটা হবে হলো কস প্লাস কস ওমেগা টি। সাইন ওমেগা টি মাইনাস 90 যদি লিখি তাহলে এটা হবে মাইনাস কস ওমেগা টি। আচ্ছা, এখন ঘটনাটা কিভাবে? আমরা এতক্ষণ যে 180 নিয়ে কথা বলছি, এটা তো জানেন যে এটা বেসিক্যালি এই পাই, তাই না? তো রুলসটা হলো, যদি এই যেটা ভেরিয়েবল তো ওমেগা টি, তাই না? ওমেগা টির সাথে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা যদি পাই বাই টু এর বেজোড় গুণিতক হয়, মানে অড নাম্বারের হয়, তাহলে সেখানে সাইনের পরিবর্তে কজ হবে। এটা হলো রুলস নাম্বার 1। যদি বেজোড় গুণিতক হয়, তো এটা তো পাই বাই 2, তাই না? 90 মানে তো পাই বাই 2 ইন্টু 1। তাহলে এই যে এন এর মান কত? এন ইকুয়াল টু কত? এখানে 1। তার মানে এটা বেজোড় গুণিতক, পাই বাই 2 এর বেজোড় গুণিতক। এর জন্য সাইনটা কি হয়ে গেছে? কজ হয়ে গেছে। সাইনটা কজ হয়ে গেল, ভালো কথা। এখন দেখি তো এটা পজিটিভ কেন আসছে, পজিটিভ কজ কেন আসছে। তো আপনি ধরেন 90 প্লাস ওমেগা ওমেগা টি এর মানে আমি 10 ধরি, 10 কত আসে? 100 ডিগ্রি, তাই না? 100 ডিগ্রি করেন, এখান থেকে এটা 90 ডিগ্রি গেলেন, এখানে ধরলেন 100 ডিগ্রি। 100 ডিগ্রিতে কে পজিটিভ? সাইন পজিটিভ। এই জন্য এই যে সাইনটা পজিটিভই আছে, বাট সে কজের রূপ ধরে আছে। কেন কজের রূপ ধরে আছে? এই যে 90-র যে বেজোড় গুণিতক, এই কারণে। আচ্ছা, এবার দ্বিতীয়টা দেখি। দ্বিতীয়টায় কেন নেগেটিভ কজ আসছে? সেম ওয়েতে এখানে 90-র বেজোড় গুণিতক, তাই এর জন্য কজ আসছে। কিন্তু নেগেটিভ কেন আসছে? ওমেগা টি এর মান 10, পুরোটা ক্যালকুলেশন হিসাব করলে 10 মাইনাস 90 ইকুয়াল টু মাইনাস 80 আসে। মাইনাস 80 তাহলে নিচ দিক দিয়ে মাপতে হবে। এই পর্যন্ত যদি আমার 90 হয় তাহলে মাইনাস 80 কোথায় হবে? একটু কম হবে। ধরেন এই যে এই 1 2 3 4 নম্বর কোঅর্ডিনেট আমার নেগেটিভ। 4 নম্বর কোঅর্ডিনেটে কিন্তু এই দেখেন ফলো করবে হলো এইটাকে। এটা হলো সোর্স, এখান থেকে স্টার্ট হয়েছে, সোর্সটাকে ফলো করবে। তো 4 নম্বর কোঅর্ডিনেটে দেখেন সাইন নাই, তার মানে সাইন এখানে নেগেটিভ হবে, তাই না? সাইনের জন্য যা হতে সব নেগেটিভ। কিন্তু কার মানে মানে সে কিন্তু কজ হয়ে আছে,
তার মানে কজকে ফলো করবে ব্যাপারটা এরকম না, যেখান থেকে হয়ে আসছে এই সাইনকে হয়ে আসছে না, তো সাইনকে ফলো করবে। এখানে যেহেতু সাইন নাই, তো এটা নেগেটিভ। বোঝা গেছে কনভার্সন? হ্যালো? আচ্ছা, এখন আপনাদের বইয়ের একটা এক্সাম্পল আমি দেখাই, খুব সিম্পল একটা এক্সাম্পল, এরপরে আমি এটার বেসিক ম্যাথমেটিক্স এ নেক্সট পার্টে চলে যাব। বইয়ের একটা এক্সাম্পল বলছে যে আপনার একটা ভোল্টেজ দেওয়া আছে V1 ইকুয়াল টু -10 cos ওমেগা টি প্লাস 50, V2 দেওয়া আছে হলো 12 sin ওমেগা টি মাইনাস 10। তো মেইন কাজ হলো আপনাকে আইদার সেটাকে Vm cos ওমেগা টি প্লাস মাইনাস ফাই নিতে হবে, আদারওয়াইজ Vm sin ওমেগা টি প্লাস মাইনাস ফাই নিতে হবে, যে কোনো একটা নিলেই হয়েছে। তো আপনার এখানে যেহেতু সাইন একটা সুন্দর মতো করে দেওয়া আছে, আমার ঝামেলা নাই, তাহলে আমি এই যে মাইনাস, আমি যদি প্রথম ইকুয়েশনটাকে যদি সাইনে নিয়ে আসি, তাহলেই তো আমি ড্র করে বা যেভাবে হোক আমি ব্যাপারটা করতে হবে। মানে আপনার 2 নম্বর ইকুয়েশন ঠিক আছে। তো এখানে আপনার বইয়ে 3টা ওয়েতে মেথডটা সলভ করছে। ফার্স্টে হলো দুইটাকে কজে নিছে, দুইটাকে সাইনে নিছে 2 নম্বর মেথডে। 3 নম্বর মেথডে হলো অন্য একটা অ্যাপ্রোচ করছে, ওটা আমি পরে ব্যাখ্যা করতেছি। তো আমি এখানে এই এই দুটাকেই সাইনে নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। কজে নেওয়াটা কিভাবে নিচ্ছে সেটাতে এই সাইনের যেভাবে নিব, কজে ওইভাবেই নিছে, ওই ফর্মুলা ইউজ করেই নিছে। আর 3 নম্বরটা ব্যাখ্যা করব। তো ধরেন আপনার এখানে আপনি সাইনে দুটাকে কনভার্ট করবেন, V2 সাইনে কনভার্ট হয়েই আছে, V2 দেওয়া আছে, V1 টাকে সাইনে কনভার্ট করবেন। তো দেখেন ফার্স্টে কাজ হলো আপনার এই যে কনভার্সন, এখানে মাইনাস আছে না, মাইনাস যেহেতু আছে সেটাকে আগে প্লাস বানান। V1 প্লাসের জন্য কি করতে হবে, বইয়ে একটা যে ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা না, ওই যে কোঅর্ডিনেটের যে হিসাব, সেই হিসাব অনুযায়ী এরকম কিছু একটা দেওয়া আছে যে যদি আপনার সামনে নেগেটিভ থাকে, কজের সামনে যদি নেগেটিভ থাকে, যে আমি ফর্মুলাটা লিখিয়ে দিই, সাইন -90 হলে cos ওমেগা টি হয়, মাইনাস cos ওমেগা টি হয়, তাই না? তো দেখেন এখানে মাইনাস cos ওমেগা টি আছে না, এই প্লাস 50 পুরোটা মিলে ধরেন মাইনাস cos ওমেগা টি আছে না, তাহলে এখানে কি করতে হবে, সাইনে আনার জন্য কি করতে হবে, -90 অ্যাক্টিভেট করতে হবে। তাহলে এখানে এই যে পজিটিভ হয়ে গেল, পজিটিভ প্লাস সাইন হয়ে গেল, আর এর ভিতরে এটা তো আছেই, -90 করে দিলাম। ঠিক আছে, এই 90 আসার কারণে পজিটিভ হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এই দেখেন এই ফরম্যাটটি অনুসরণ করছে। আপনার এখানে ছিল কত, মাইনাস কজ ওমেগা টি ছিল, এই যে মাইনাস কজ ওমেগা টি ছিল, যদি ওমেগা টি বলতে এখানে ওমেগা টি প্লাস 50 পুরোটা একসাথে বোঝানো হইতেছে। ঠিক আছে, তো ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে কত হয়, 10 sin ওমেগা টি -40। ঠিক আছে, কনভার্সনটা বুঝছেন? হ্যালো হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, কনভার্সনটা বুঝছেন? কনভার্সনটা না বুঝলে আমি আবার ব্যাখ্যা করতেছি, একটু বলেন। জি, আবার একটু ব্যাখ্যা করেন স্যার কাইন্ডলি। এই যে দেখেন, এইটা দেখেন, এই ফর্মুলা ইউজ করছি আমরা, সাইন ওমেগা টি -90 যদি হয় তাহলে কজ ওমেগা টি হয়। তো আমরা তো চাইতেছি সবগুলাকে সাইনে কনভার্ট করব, তাই না? এই যে V2 সাইনেই আছে, আমার এটা চেঞ্জ করার দরকার নাই। তাহলে এই V1 টাকে আমি সাইনে কনভার্ট করব, কিভাবে করব, এই যেহেতু এখানে কজ আছে, মাইনাস কজ আছে, মাইনাস কজকে যদি প্লাস সাইনে নিতে হয়, তাহলে যে অ্যাঙ্গেলটা আছে তার সাথে 90 ডিগ্রি মাইনাস করতে হবে। তো এখানে দেখেন কজের সামনে মাইনাস আছে, তা আমি যদি সাইনে যেতে চাই প্লাস সাইনে যেতে চাই, তাহলে কি করতে হবে, এই পুরোটার সাথে 90 মাইনাস করতে হবে। এই যে পুরোটার সাথে 90 মাইনাস করছি, একদম এই যে এটা ইউজ করছি, এই ইকুয়েশনটা ইউজ করছি। 9.10 একটা ইকুয়েশন আছে, একটু আগে যে ইকুয়েশনটা ব্যাখ্যা করছি আমি, এই ইকুয়েশনটাই ব্যাখ্যা করছি চতুর কোঅর্ডিনেট, যে কোঅর্ডিনেট দিয়ে। এবার বোঝা গেছে স্যার কনভার্সন? এইখানে যে ওমেগা টি -90 আছে, ওই মানে উপরে ওমেগা টি প্লাস 50 হচ্ছে আমার এখানে ওমেগা টি, তার সাথে হ্যাঁ হ্যাঁ 90 টা হ্যাঁ, মাইনাস করতে। এইখানে দেখেন ওমেগা টি এর সাথে কেউ নাই মানে কি, ওমেগা টি এর সাথে প্লাস মাইনাস 0 আছে, -90 এই যে এটার সাথে। ঠিক আছে, তো এখানে আমি যদি এখানে এ দিয়ে দিতাম, আমি যদি মেইন ফর্মুলাটা এভাবে লিখতাম যে এখানে ওমেগার পরিবর্তে এখানে ওমেগা টি প্লাস মাইনাস এ আছে, তাহলে তো আপনার এটার সাথে মিলে যেতেছে, তাই তো? এখানে কনফিউশন তো, এই পুরোটা মিলে একটা অ্যাঙ্গেল ধরা হয়েছে, বুঝছেন? জি স্যার।
তো ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ওটা যা আছে তাই। আপনার কাজ হলো এই যে এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করা, ঠিক আছে? +90 হবে না -90 হবে? 90 হবে, এটা আমরা বুঝতে পারতেছি, কারণ cos থাকলে সাইনে আসার জন্য 90 হবে। +90 হবে না -90 হবে, সেটা হলো কনভার্সন অনুযায়ী। তো আমরা -90 করলাম, ক্যালকুলেশন করার পর আসছে হলো +40। এখন আপনি ড্র করেন, ড্র করে দেখেন, কি ড্র করা লাগে না, আপনি দেখেই বুঝতে পারতেছেন কোনটা লিডে হবে। আমি কি বলছি, যেটা বেশি প্লাসের দিকে সেটা লিডে হবে। প্লাসের দিকে কে বেশি? -10 প্লাসের দিকে আগে, তাই না? আপনি সংখ্যা রেখা দেখেন, এটা 0, এটা -10, তারপরে না এটা -40, এটা -20। তাহলে সংখ্যা রেখায় কে প্লাসের দিকে আগে আছে? -10। তো ওই তো বেশি কি বলে লিডে থাকবে। তো আপনি যদি এভাবে না বলে আপনি গ্রাফে একে বলতে চান তাও হবে, গ্রাফে আঁকেন। আপনি যদি ফার্স্টে V2 আঁকতে চান, V2 কালো দিয়ে আঁকি, এটা শুরু হবে কোত্থেকে? +10 থেকে শুরু হবে। এটাই করলো 0 ধরেন, দেখেন +10 আছে, ওই পাশে নিয়ে গেলে +10। এটা আমার V2। V1 কোত্থেকে শুরু হবে? +40 থেকে শুরু হবে, এটা হলো +40। এটা আমার V1। দেখেন তো কোনটা সবচেয়ে বেশি কোনটা আগে শুরু হয়েছে। এটা ধরেন অ্যাঙ্গেলের স্কেল, টাইম বললে ব্যাপারটা আরো ভালো হয়। 10 সেকেন্ড স্টপ ওয়াচ এখান থেকে শুরু করলেন 0,0। 10 সেকেন্ডের সময় এটা শুরু হলো, এটা 40 সেকেন্ডের সময় শুরু হলো। তাহলে কোনটা আগে শুরু হয়েছে? V2। তাহলে V2 লিডস V1 বাই কত ডিগ্রি? কত ডিগ্রি? এটা তো আমি টাইম দিয়ে বুঝাইছি, বাট এটা তো অ্যাঙ্গেলে দেওয়া, তাই না? কত ডিগ্রি বলেন? এই যে এই পরিমাণ ডিগ্রি ব্যবধানে শুরু হয়েছে। কত ডিগ্রি ব্যবধান? 40 - 10 30 ডিগ্রি। 30 স্যার। এই তো বুঝছেন এবার? জি স্যার। আশা করি আর ঝামেলা হবে না, বাকিগুলা বুঝতে পারবেন। একটা মেথডই দেখায়, 1 আর 2 মেথড দেখেন, 3 নম্বর মেথড দেখার দরকার নাই। 2 নম্বর মেথডটা আমি দেখাই দিলাম। 1 নম্বর মেথডটা হলো এই সেম জিনিসই, তারা কজে নিয়ে করছে। আমি যেহেতু সবগুলো সাইনে নিয়ে করছি, তারা কজে নিয়ে করছে। 3 নম্বর মেথডটা দরকার নাই, তাহলে শেষ করতে পারবো না আজকে। তো যাই হোক, এখানে বইটা যদি দেখাই, বইয়ে এই দেখেন, এই যে জিনিসগুলো আমি ব্যাখ্যা করছি, কোনটা লিডিং কোনটা ল্যাকিং, এই যে ইকুয়েশন, এই যে ইকুয়েশনের কনভার্সন গুলো, ঠিক আছে? এই কনভার্সনের আমি এটা ব্যাখ্যা করছি যে কিভাবে হইতেছে জিনিসগুলো, আর এটা ব্যাখ্যা করছি। সো বাকিগুলো মোটামুটি একই টাইপসের, এইগুলাই সাধারণত তারা ইউজ করছে। তো ভয় পাওয়ার কিছু নয়, ম্যাথ করার সময় এগুলো ইউজ করবেন। এই যে 9 পয়েন্ট কত নম্বর করেছে? 9.2টা করাইলাম, 9.2 করাইছি এক্সাম্পল, ঠিক আছে? এটা আগের ক্লাসে পড়াইছিলাম আর কি। যাই হোক, এর জন্য দাগাদাগি করা। তো এই প্র্যাকটিস প্রবলেম 9.2টা করবেন, ইজি জিনিস, সেম জিনিস। এখানে জাস্ট কারেন্ট দেওয়া আছে, বলছে যে I2 লিড না I1 লিড, অ্যান্সার দেওয়া আছে, মিলায় কাজ করবেন। আর এখানে দেখেন বোঝাই যাইতেছে, আপনি যদি আপনার কাজ হলো কি, এখানে যেহেতু দেখেন এই কজটা সুন্দর মতো করে দেওয়া আছে, তার মানে এটাকে যদি আপনি কজে নিয়ে আসেন তাহলে তো আপনার কাজ শেষ। মানে প্লাস কজে নিয়ে আসেন, তাহলে দুটো একই রকম। সহজ কথা হলো দুটাকে একই ফরম্যাটে আনতে হবে, তারপরে আপনি একে করেন বা দেখে করেন, এটা আপনার ব্যাপার, ঠিক আছে? তো একই ফরম্যাটে আনার পর চেক করতে হবে, এটা হলো মেইন রুলস। আদারওয়াইজ এটা তো মাইনাস সাইনে আছে, মানে মাইনাস সাইনের ফিগারটা তো আসলে দেখতে এরকম, ঠিক আছে? তো এক গ্রাফের প্রপার্টি এক হওয়া লাগবে, ঠিক আছে? আপনি যদি একটার সাথে একটা মিলাই দেখতে চান যে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে, তাহলে আপনাকে অবশ্যই একই রকম সিগন্যাল পাবে, আইদার সাইন ওমেগা টি, প্লাস সাইন ওমেগা টি, আর না হলে প্লাস কজ ওমেগা টি। এই দুটোই বানাইতে হবে। এ দিলাম, কারণ আপনাদের কনফিউশন যেগুলো কনস্ট্যান্ট থাকলে কি হবে, ওটা ব্যাপার না। আচ্ছা, এই গেল এক টাইপসের ম্যাথ। এখন আসে হলো ফেজর রিলেশন সম্পর্কে কিছু কথাবার্তা। ফেজর রিলেশন সম্বন্ধে কিছু কথাবার্তা, যেমন ফেজর রিলেশনের ক্ষেত্রে আমি ফার্স্টে এখন দেখাবো হলো কমপ্লেক্স নাম্বারের রিলেশন। কমপ্লেক্স নাম্বারগুলো কিভাবে আসছে, কোথাও যদি আপনাদের সমস্যা হয় একটু বলেন, কারণ যেহেতু এগুলো আসলে এলিমেন্টারি ম্যাথমেটিক্স, এগুলো সমস্যার কথা না, তারপর হলে বলুন, কারণ এগুলো আমরা ইউজ করব, কোত্থেকে আসছে সেটা তো দেখবো, এগুলো আমরা ইউজ করব। তো কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি আমি এক্স ধরি, সেটাকে লেখা যায় এক্স না, আচ্ছা ক্যাপিটাল এক্স ধরি, সেটাকে লেখা যায় এক্স প্লাস জে ওয়াই, যেখানে স্মল এক্সটাকে বলা হইতেছে রিয়েল নাম্বার, এটাকে বলা হইতেছে আমার ইমাজিনারি নাম্বার। জে এর সাথে যে থাকবে সেটাকে বলা হইতেছে ইমাজিনারি নাম্বার। আর জে এর সংজ্ঞা তো জানেনই, √(-1), ঠিক আছে? তো জে নিয়ে আমরা পরে একটু কথা বলতেছি। তো এই ক্ষেত্রে আপনি যদি গ্রাফটা ড্র করেন, তাহলে আপনাকে গ্রাফটা ড্র করতে হয় এইভাবে। এই এক্স এক্সিস বরাবর থাকে হলো রিয়েল এক্সিস, এটা থাকে হলো ইমাজিনারি এক্সিস। আপনি যদি এই গ্রাফটা প্লট করেন, তাহলে এক্স কমা ওয়াই এখানে প্লট করতে হবে।
মানে আপনি এই যে এটা বেসিক্যালি এক্স, এটা ওয়াই, এই হিসাবে প্লট করতে হবে। এই বরাবর আপনি এক্স যাবেন, এই বরাবর ওয়াই যাবেন, এটা যোগ করে দেবেন। যাই হোক, এটা হলো আপনার এই এক্স এক্স পয়েন্টটা, ঠিক আছে, ক্যাপিটাল এক্স পয়েন্টটা। এখন আমরা এখান থেকে বেসিক্যালি আমি যে টানটা দিছি, যে এই টানটা দিছি ত্রিভুজের, এটা দিছি সাধারণত এটা কনভার্সনের জন্য। আমরা এটা থেকে পোলার ফরম্যাটে যেতে চাইতেছি, পোলার ফরম্যাটে যেতে চাইতেছি। আমি ধরে নিলাম যে এই 0,0, এই 0,0 থেকে এই বিন্দু পর্যন্ত আমার দৈর্ঘ্য হলো আর, তাহলে আরটাকে আমি পিথাগোরাসের ভাষায় লিখতে পারি সি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আর যে এই অ্যাঙ্গেলটা, এটাকে যদি আমি থিতা ধরি, তাহলে থিতাকে লেখা যায় tan ইনভার্স y বাই x। এইটার নাম হলো আর্গুমেন্ট, ঠিক আছে, এটার নাম হলো আর্গুমেন্ট। তো যাই হোক, এই থিতা আর এই আর দিয়ে যে আরেকটা রিপ্রেজেন্টেশন আছে এইভাবে লেখা হয়, এটার নাম হলো পোলার রিপ্রেজেন্টেশন বা ফেজর রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। পোলার রিপ্রেজেন্টেশন বা ফেজর, যেখানে আর এর পরিচয় হলো এই বেসিক্যালি এই এক্স এর ম্যাগনিটিউড, ক্যাপিটাল এই নাম্বারের ম্যাগনিটিউড √x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর আর এই থিটা যেটা, সেটার পরিচয় হলো যে tan ইনভার্স x y বাই x, ঠিক আছে। আচ্ছা, যদি এইটুকুন বুঝে থাকেন তাহলে আমরা এটাকে অয়লার ফরম্যাটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, অয়লার ফরম্যাটে কি, ও আচ্ছা, আরেকটা রিলেশন আছে, সেটা হলো যে এই x এর পরিচয়টা হলো, দেখেন x টাকে লেখা হয় r cos থিটা, y টাকে লেখা হয় r sin থিটা। এটা আসছে বেসিক্যালি যেখান থেকে sin থিটা cos থিটা রিলেশন দিয়ে, এটা পুরান জিনিস। তো আপনি যদি দেখেন এইখানে মান, আচ্ছা মান বসানো দরকার, যাই হোক, এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা? হ্যালো, এটা তো জানেন নাকি? হ্যালো, কারো বুঝতে সমস্যা নাই? আচ্ছা, ভালো কথা, বুঝতে তো ভালো। তো এখন এইটাকে আরেকটা ফরম্যাটে লেখা যায়, সেটা হলো অয়লার ফরম্যাট, যেটাকে আমি যদি বলি ই আর ম্যাগনিটিউড যা আছে তাই ই জে অফ থিটা, এইটার নাম হলো অয়লার ফরম্যাট। যে যেখানে ই টু দি পাওয়ার জে থিটাকে ভেঙে লেখা যায় cos থিটা প্লাস জে sin থিটা। আপনি যদি আর দিয়ে গুণ করে দেন তাহলে থাকে আর cos থিটা প্লাস জে sin থিটা। দেখেন একটু আগে কমপ্লেক্স, এটা কিন্তু সব কমপ্লেক্স নাম্বারের রিপ্রেজেন্টেশন, এক্স, এই সবগুলাই এক্স। দেখেন এইটাকে আমি একটু আগে এক্স বলতেছিলাম না, স্মল এক্স ইজ এ রিয়েল নাম্বার, আর এটাকে কি বলতেছিলাম, ও এটা তার গুণ আছে, এটা কি বলতেছিলাম ওয়াই, দেখছেন এক্স প্লাস জে ওয়াই চলে আসছে, এটাই চলে আসছে। তার মানে এইটাও একটা রিপ্রেজেন্টেশন, যেটাকে ভাঙলে এরকম লেখা যায় ই টু দি পাওয়ার সামথিং। তো এটা হলো অয়লার ফরম্যাটের ফেজর ফর্ম, এটা হলো পোলার ফরমেশন, আর এটা হলো কমপ্লেক্স নাম্বার ফরমেশন। এটুকুন বোঝা গেছে? হ্যালো, রেসপন্স করেন না কেন? হ্যালো। জি স্যার, বুঝা গেছে। জি স্যার। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের কম বেশি লাগবে, এর জন্য দেখাইতেছি। আচ্ছা, পোলার ফরমেশনের কিছু প্রপার্টি দেখায়। পোলার ফরমেশনের প্রপার্টি হলো যে, খুব সিম্পলি ভাবে দেখায় যদি, তাহলে এই যদি আমার দুটা কমপ্লেক্স নাম্বার থাকে Z1, আমি তো একটা জিনিস বলেই দিই যে জেড কমপ্লেক্স নাম্বারকে ইজিলি পোলার কি বলে পোলার ক্যালকুলেশনে নেওয়া যায়। পোলার ক্যালকুলেশনে নেওয়া যায় বলতে বোঝাতে চাইতেছি যে আপনার যদি ক্যালকুলেটর আপনি চাপ দেন যে 3 + 4i, এটাকে ইজিলি এই যে আর অ্যাঙ্গেল থিটায় কনভার্ট করা যায়, সেটার ক্যালকুলেটর কনভার্সনের লিঙ্কগুলো আমি দিয়ে দিব। ওই ক্যালকুলেটরের কমপ্লেক্স নাম্বার কনভার্সনগুলো শিখে ফেলবেন, কারণ ওগুলো একটু আজকে হোক, আজকে তো না, আগামী দিন ম্যাথে অনেক লাগবে, অনেক লাগবে। এই কনভার্সন পারলে আপনি ম্যাথের এমনি বস, কারণ ডিসিতে আপনি যা শিখছেন ওই সেম জিনিস এখানে অ্যাপ্লাই হবে, জাস্ট এখানে কমপ্লেক্স নাম্বার আসবে। এর জন্য এইগুলো জানা জরুরি। তো যাই হোক, আপনার কাছে যদি একটা কমপ্লেক্স নাম্বার থাকে আর অ্যাঙ্গেল R1 অ্যাঙ্গেল থিটা, এটা বেসিক্যালি কমপ্লেক্স নাম্বার, যেটাই পোলার নাম্বার এটাই কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। এই পোলার কথাটা আসছে শুধুমাত্র রিপ্রেজেন্টেশনের জন্য, অন্যভাবে দেখানোর জন্য। তো Z2 যদি আরেকটা কমপ্লেক্স নাম্বার ধরি, এদের যদি গুণফল করতে চাই Z1 × Z2, তাহলে হবে ম্যাগনিটিউড গুলা গুণ হবে আর অ্যাঙ্গেল গুলা যোগ হবে। যদি ভাগ করতে চাই তাহলে ম্যাগনিটিউড গুলা ভাগ ঠিকই হবে, অ্যাঙ্গেল গুলা যেটা নিচে যাওয়ার কথা θ2, এটা তো নিচে যাওয়ার কথা তাই না, তো এটা মাইনাস হয়ে যাবে, যেটা নিচে যাবে মাইনাস হয়ে যাবে। তার মানে আমি যদি জেড আর অ্যাঙ্গেল থিটা লিখি, এটাকে যদি আমি উল্টাই দেই, ইনভার্স করি, তাহলে কত হবে
1/r অ্যাঙ্গেল মাইনাস থিটা। অথবা আপনি এমনিও রাখতে পারেন, এই থিতাটাই উপরে আসছে দেখে মাইনাস হয়ে গেছে। এই হলো কিছু কিছু প্রপার্টি। আচ্ছা, আরেকটা প্রপার্টি হলো জে এর প্রপার্টি। ঠিক আছে, জে এর অ্যাকচুয়াল মিনিং কি? ঠিক আছে, যে আমরা তো অয়লার ফরমেশন শিখছি, তাই না? অয়লার ফরমেশন শিখছি বলতে আমি যদি এখন বলি যে 3 + 4j, এটাকে আমাকে অয়েল ফেজর ফরম্যাটে নিতে হবে, তাহলে আপনি কি করবেন? আর এর মান বের করবেন কিভাবে? 3² + 4² √/। আর থিতার মান কিভাবে বের করবেন? tan ইনভার্স 4/3। এই দুটো যা রেজাল্ট আসবে সেভাবে আপনি লিখবেন 4 অ্যাঙ্গেল থিতা। এটার মান এখানে বসাবেন, এটার মান এখানে বসাবেন, যা আসে। তাহলে আমি যদি এখানে শুধু জে লিখি তার মানে কি দাঁড়াইতেছে? আপনার কমপ্লেক্স নাম্বারটার নাম্বার হলো জে, তাহলে কি দাঁড়াইতেছে এটার? তাহলে এটার পোলার ফরমেশন কি হবে? তো অনেকে মাথা খাবে, আসলে এটা তো ব্যাপারটা এভাবে লেখা আছে, তাই না? 0 + j, j এর সহগ হলো 1। তাহলে আমি এটাকে যদি এখন আর এর মান বের করতে চাই তাহলে কি হবে? আর 0² + 1² 1, আর থিটা কত হবে? tan ইনভার্স 1/0, যেটা হয় tan ইনভার্স ইনফিনিটি। তো tan ইনভার্স ইনফিনিটি কত? 90 ডিগ্রি। তার মানে এটা ইয়া কত? এটা ফেজর ফেজর ফরম্যাট কত? 1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আপনি যদি এখানে মাইনাস জে দিতেন না, তাহলে এখানে মাইনাস আসতো, তো সেটা হতো 1 অ্যাঙ্গেল -90 ডিগ্রি। তার মানে জে এর ফেজর ফরমেশন হলো এটা, মাইনাস জে এর ফেজর ফরমেশন হলো এটা। প্লাস থাকলে +90, মাইনাস থাকলে -90। তো জে এর কন্ট্রিবিউশনটা কি? জে এর মানে উপকারিতাটা কি? উপকারিতা হলো আপনি যে নাম্বারের সাথে গুণ দিবেন, যে তো আপনাকে +90 ডিগ্রি তৈরি করতেছে, যে কি করতেছে আবার ভালো করে বোঝার চেষ্টা করুন, যে আপনাকে 1 অ্যাঙ্গেল 90, ম্যাগনিটিউড একই আছে, একের সাথে যাকেই গুণ দেন না কেন তার কোনো আহামরি চেঞ্জ হবে না। বাট আপনি যদি ওভারঅল জে কে দিয়ে গুণ দেন, আপনার একের সাথে গুণ দিলে কিছু হবে না ঠিকই, বাট অ্যাঙ্গেল দিয়ে তো গুণ দিতেছেন, তাই অ্যাঙ্গেলে যদি ক্যালকুলেশন করলে কি হয়? অ্যাঙ্গেল গুলো প্লাস হয়। তাহলে আপনি যে কোনো নাম্বারের সাথে যদি, সাপোজ এখানে আপনার একটা কমপ্লেক্স নাম্বার আছে জে, এটাকে যদি আপনি জে দিয়ে গুণ দেন, সেটা কি করবে জানেন? এটা যেহেতু পজিটিভ 90 আছে না, সে অ্যান্টি ক্লক, এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর তাকে 90 ডিগ্রি বরাবর শিফট করাবে। ঠিক আছে, জে দিয়ে গুণ দিলে রেজাল্ট হবে এখানে জেড জে। এটা হলো শুধু জেড। ঠিক আছে, এটার সাথে জেড দিয়ে গুণ দেওয়ার ফলে তাকে 90 প্লাস অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর 90 ডিগ্রি শিফট করে। আপনি যদি মাইনাস জে দিয়ে গুণ দেন, তাহলে এখান থেকে -90 বরাবর শিফট হবে। এটা হলো -j × j। তাহলে জে এর কাজ হলো, আপনার ম্যাগনিটিউড তো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? এর জন্য সহজ কথা বলতে জে এর কাজ হলো যে আপনি যদি জে দিয়ে গুণ দেন, সে আর কি 90 বরাবর শিফট করাবে। সেটা ডিপেন্ড করে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, ডিপেন্ড করে আপনি প্লাস জে দিচ্ছেন না মাইনাস জে নিচ্ছেন। আচ্ছা, এই হলো মোটামুটি ফেজর ফরমেশন। এখন অয়লার ফরমেশন থেকে আমরা একটু আগে যে জিনিসটা দেখছিলাম, যে e টু দি পাওয়ার প্লাস মাইনাস জে থিতা যদি থাকে, আমরা এটাকে লিখছিলাম কস থিতা প্লাস মাইনাস জে সাইন থিতা। ঠিক আছে, তো আরেকটা প্রপার্টি আছে, সেটা হলো এ প্লাস জে বি যদি হয়, এটার কনজুগেট যদি নিতে চাই, কনজুগেট মানে হলো এখানে স্টার দেওয়া, কনজুগেট নিলে এ মাইনাস প্লাস জে বি হবে, মানে এই সাইনটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। এটাই হলো কনজুগেশন প্রপার্টি, কনজুগেট নয়। তো যাই হোক, এটা হলো অয়লারের ফরমেশন। ঠিক আছে, এটা আমাদের অনেক কাজে লাগে। এখন আমি যদি বলি যে এটার রিয়েল পার্ট কোনটা, এইটা, আপনি বলবেন এইটা। ইমাজিনারি পার্ট কোনটা, এইটা। তাহলে আমি যদি বলি এইটার রিয়েল পার্ট কোনটা, এটাই তো ভেঙে স্যার এভাবে। ক্লিয়ার? হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, তো রিয়েল পার্ট অফ যদি ই টু দি পাওয়ার এটা আমি লিখি, ঠিক আছে, প্লাস মাইনাস জে, তো রিয়েল পার্ট কোনটা? এইটার রিয়েল পার্ট কোনটা? এই যে কস থিটা, তাহলে লিখবো হলো কস থিটা। তাহলে ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার প্লাস মাইনাস জে থিটা যদি লিখি, এটার ইমাজিনারি পার্ট কোনটা? এই যে সাইন থিটা। আচ্ছা, এইটুকুন আমি বুঝলাম যে আসলে এই জিনিসগুলো দিয়ে জাস্ট বোঝানো হচ্ছে যে রিয়েল পার্ট কোনটা, ইমাজিনারি পার্ট কোনটা। রিয়েল ফর রিয়েল, আই এম দি ইমাজিনারি পার্ট বোঝাইতেছি। তো আমি এখন এই থিতার জায়গায় যদি ব্যাপারটা এরকম লিখি, ওমেগা প্লাস ফাই দিয়ে যদি সাবস্টিটিউট করি, ইমাজিনারি পার্ট আপাতত আমাদের লাগবে না। এখানে যদি সাবস্টিটিউট করি, বসাই দিই, তাহলে
রিয়েল অফ ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই, আর এখানে দাঁড়াতেছে কস ওমেগা টি প্লাস ফাই। এখানে আমি ধরলাম যে একটা ভি দিয়ে গুণ করে দিলাম, হ্যাঁ, ভি অফ এম দিয়ে গুণ করে দিলাম, ভি অফ এম দিয়ে গুণ করলাম। তো দেখুন তো আপনি যে ভি অফ এম দিয়ে যে গুণ করছিলেন সেটা কিন্তু আপনার ভি অফ টি ছিল, ভোল্টেজের মান ছিল, ভোল্টেজের সাইনোসয়েডালের রিপ্রেজেন্টেশন ছিল এটা, ঠিক আছে। তো আমি এখন যদি ফার্দার এইটাকে যদি আরো ভাঙি, এটাকে যদি আরো ভাঙি, দেখেন এই রিয়েল পার্টটা যদি ভিতরে নিয়ে, এই ভিএম তো কনস্ট্যান্ট, এটাকে ভিতরে নিল কি না নিল কি, ভিএম নিয়ে নিলাম, আর এই উপরেরটাকে এভাবে লেখা যায় না, আর এটা যা আছে তাই। বোঝা গেছে? হ্যালো? জি স্যার। জি স্যার, মোটামুটি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন আমি এই পোর্শনটা আর এই পোর্শনটা যদি একসাথে একটা জিনিসে লিখতে চাই, ধরলাম এই দুটাকে আমি একসাথে এভাবে ক্যাপিটাল ভি বার দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমি যদি রিপ্রেজেন্ট করি তাহলে আমার ইকুয়েশনটা কিরকম দাঁড়াইতেছে, রিয়েল পার্ট অফ ওই সেম জিনিসই কাজ করতেছি, ভি বার ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এটা যা আছে তাই। তাহলে দেখেন এই যে ভি বারটা না, এই ভি বারের নাম হলো ফেজর ফরম্যাট অফ, ভি দিয়ে তো ভোল্টেজ বোঝাইতেছি তাই না, তো ভোল্টেজ, কারেন্ট বোঝালে কারেন্ট একই, ভি এর জায়গায় আই চলে আসবে। তাহলে সেখানে যেখানে এই ভি এর মানটা কত দাঁড়াইতেছে, ভি এর মানটা দাঁড়াইতেছে ভি এম ইন্টু ই টু দি পাওয়ার জে ফাই, ঠিক আছে। তো আমি কি বলছিলাম, এই জিনিসটাকে তো এভাবেও লেখা যায়, এভাবে লেখা যায় না, ভি এম অ্যাঙ্গেল ফাই। একটু আগে দেখাইছিলাম আর অ্যাঙ্গেল থিতাটাকে কি লেখা যায়, আর ই টু দি পাওয়ার জে থিতা, ওই সেম জিনিস, এখানে আর এর জায়গায় ভিএম আর থিতার জায়গায় ফাই, আর কোনো কিছু চেঞ্জ না। এবং এটা কার সমান, এটা সমান না, বেসিক্যালি এটা হলো টাইম ডোমেনের রিপ্রেজেন্টেশন, আর এই যে আমি যেটা লিখলাম এটা হলো ফেজর ডোমেনের রিপ্রেজেন্টেশন। আবার আমি একটু অন্য কালিতে বলি, এইটা হল, আর এ মুছে গেল তো, এইটা হলো টাইম ডোমেনের রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, আর এটা হলো ফেজর ডোমেনের রিপ্রেজেন্টেশন। তো আমরা এটার থেকে বরং এইটা বেশি ইউজ করব। তার মানে আপনার যদি কস থাকে, কস যদি থাকে ভিএম কস ওমেগা থেকে, ম্যাগনিটিউড তো সামনেই চলে আসে, ম্যাগনিটিউড নিয়ে আমার চিন্তা করার দরকার নাই। যদি অ্যাঙ্গেল এখানে প্লাস থাকে তাহলে যে এই অ্যাঙ্গেলটা প্লাস হতেছে, যদি ব্যাপারটা আপনার এরকম থাকতো ভিএম কস ওমেগা টি মাইনাস ফাই থাকতো, তাহলে আপনার ফেজর ফরমেশনটা কিরকম হতো, ফেজর ফরমেশন ভিএম অ্যাঙ্গেল মাইনাস ফাই, ঠিক আছে। তো এখানে প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে, ঠিক আছে। এটা হলো ফেজর ফরমেশন। এখন এটা ফেজর ফরমেশন কেন, কারণ এখানে ফেজ আছে, ফেজ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, আর এখানে টাইম, এটা টাইম ডোমেন কেন, কারণ এখানে টি আছে, এটা হলো টাইম ডোমেন। তো এই ফেজর ডোমেন থেকে টাইম ডোমেনে কনভার্সন আমাদের অতি জরুরি এবং লাগবে, এটা দিয়ে আমরা ম্যাথ করতে হবে, ঠিক আছে। এই কনভার্সন গুলো পারলে ম্যাথ আর সব বিসি সার্কিট, ঠিক আছে। এখন ঘটনা হইতেছে যদি আপনার কাছে এরকম কিছু দেওয়া থাকে, এর জন্য সাধারণত আমরা সব ধরনের সিগন্যালটাকে কজে কনভার্ট করে নিই, এটা হলো আমাদের মেইন কাজ, কজে কনভার্ট করি। যদি আপনার কাছে, কারণ আমরা কি দেখছি, ভিএম কজ ওমেগা টি প্লাস মাইনাস ফাই থাকলে আমার ভিএম অ্যাঙ্গেল প্লাস মাইনাস ফাই হবে, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, যেন দুটো একসাথে লিখছি। যদি আমার এভাবে না থেকে ভিএম বলতেছি, এখানে যে কোনো যে কোনো কিছু হতে পারে, ভিএম আইএম যা কিছু, যে ম্যাগনিটিউড নিয়ে চিন্তা করার দরকার নাই, এটা যা কিছু হতে পারে। তো ভিএম যদি এখানে সাইন থাকতো তাহলে কি ঘটনা ঘটতো আমার, তখন আমি কি করতাম, কিছুই না, আমি এটাকে কজে কনভার্ট করার চেষ্টা করতাম। তো প্লাস সাইনকে যদি আপনি কজে কনভার্ট করেন, তার জন্য কি করতে হবে, -90 করতে হবে। আপনি -90 করলে কজে এই সাইন, প্লাস সাইন আছে যেহেতু, সেটাকে প্লাস কজে নিতে গেলে আপনাকে -90 করতে হবে। তাহলে দেখেন ওমেগা টি বাদে বাকিগুলো, এখন আপনার এটা কি কজে কনভার্সন হয়ে গেছে না এই পোর্শনটা, তাহলে আপনার এটা ফেজর ফরমেশন কি হবে, ভিএম অ্যাঙ্গেল ফাই মাইনাস 90 প্লাস মাইনাস ফাই মাইনাস 90, প্লাস মাইনাস ডিসি হলো এখানে যা বসে, আপনি এখানে প্লাস বসালে প্লাস, মাইনাস মাইনাস, সে অনুসারে এই যে, তাহলে ওমেগা টি বাদে বাকি পুরোটা বসে গেছে এখানে। কোনো কঠিন কিছু ব্যাপার আছে এখানে? হ্যালো? জি স্যার। স্যার আর ওইখানে যদি মাইনাস সাইন থাকতো স্যার, তাহলে কি প্লাস 90 হতো স্যার?
হ্যাঁ হ্যাঁ +90, ওই যে এই চারটা ইকুয়েশন দেখালাম না, ওই কনভার্সন অনুযায়ী এখানে আসছে। ঠিক আছে, একদম ওই কনভার্সন অনুযায়ী। হ্যাঁ কথা ঠিক আছে, এখানে যদি সহজ কথা বলতে আপনাকে এই ফরমেশন আনতে হবে, কারণ এইটার ফরমেশন জানি আমরা এইটা, তাহলে আমি যদি কজ প্লাস কজে আনতে পারি তাহলে তো আমি এরকম কিছু একটা ফরমেশন লিখতে পারবো। আমার এর জন্য প্লাস সাইন ছিল, এখানে প্লাস সাইন ছিল, তো আমি করছি কি এটাকে আগে প্লাস কজে নিয়ে গেছি, এরপরে বাকি যেটা অ্যাঙ্গেল অবশিষ্ট থাকে সেই অ্যাঙ্গেলটা আমার ফেজরের অ্যাঙ্গেল। এখানে মাইনাস যদি থাকতো তখন এখানে +90 হইতো, তাহলে এখানে +90 হইতো, আপনার প্রয়োজন ভিত্তিতে, বুঝছেন? এই দুই একটা কনভার্সন জানলে এই ফেজর চেঞ্জ করা কোনো ব্যাপারই না। আচ্ছা, এই গেল ফেজর স্যার, এই ফরমেশন। হ্যাঁ ফেজর সিম্পল স্যার, এই বেসিক গুলাই তো আমাদের কাছে অনেকটা মানে ইয়ে মনে হয়, জটিলতা বা এটি স্যার। জটিল লাগবে না, ফার্স্ট একটা টেবিল দিছিলাম না, ওই টেবিল, আর এখন আরেকটা টেবিল দেখাই দিছি বইয়ের, এই টেবিলটা জানলেই হবে, দেখেন। ঠিক আছে, স্যার তাহলে আপনি আমাদের একটু মেইন প্রবলেম হয় স্যার, আমাদের এটা নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট তো সেখানে স্যার আমাদের একটু এটা প্রবলেম এখন ঝামেলা হলো, শোনেন, এটা নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট হলো, এই যে এগুলো হলো ম্যাথ। আমি এখন পর্যন্ত যতটুকু পড়াইতেছি এগুলো ম্যাথ পড়াইতেছি, আমি কিন্তু ইলেকট্রিক্যালে যা ঢুকি না। এগুলো হলো মানে ডিসি তে যা পড়াইছি এই হুবহু সেম জিনিসই রিপিট হবে। আমি ডিসির মতো করে সবকিছু পড়াবো না, আমি জাস্ট একটা দুইটা ম্যাথ করাই দিয়ে শেষ করবো। তো এখানে আপনাকে আমি যতক্ষণ এতক্ষণ আমি প্রিপেয়ার করতেছি কমপ্লেক্স ফেজরে নিয়ে যাওয়ার জন্য। তো আর এই স্যার আমাদের জন্য আরেকটু ভালো হতো যদি এই যে শীট গুলো বা এটা করছেন এটা যদি আমাদের পিডিএফ আকারে দিতেন তাহলে সেটা থেকে স্যার আমরা হ্যাঁ আমি তো একটু দেই তো, এগুলো এগুলো তো বলেই দিতেছি, যে আমি তো ক্লাস শেষে বলেই দিই যে টেবিল 9.1 আর্টিকেল এত বড় এখান থেকে আমি পড়াইছি, এই প্রশ্নগুলো পড়লেই হবে। এই যে এই জিনিসগুলো তো দেখালাম, এই দেখেন কজের জন্য যদি ভিএম কজ ফাই হয়, সাইনের জন্য কি হয়েছে, সাইনটাকে কজে এখানে কিন্তু ডিরেক্ট লিখছে, দেখেন এখানে ডিরেক্ট লিখছে। এই 5 - 90 আপনি চিন্তা করবেন, আচ্ছা এটা কোত্থেকে আসলো, কোত্থেকে আসলো, মানে আপনি এই যে সাইন ওমেগা টি প্লাস ফাই আছে, তাই তো, এটাকে আগে কজে কনভার্ট করেন, কজে কনভার্ট করলে এটা আসে হলো ওমেগা টি প্লাস ফাই মাইনাস 90। এই যে 5 - 90 না, এই যে এটা কজে কনভার্ট করছেন, তো তো এটাই হবে হলো ভিএম 5 - 90। দেখেন এখানে দুইটা কনভার্সন জানলেই হইতেছে, পরের গুলো লাগতেছে না, কারণ পরের গুলো জাস্ট কারেন্টের জন্য। তো কারেন্টে কি কি চেঞ্জ হবে বলুন তো, ম্যাগনিটিউডে ভিএম এর জায়গায় আইএম চেঞ্জ হয়েছে, বাকি এই ফরম্যাট গুলো সেম। খেয়াল করে দেখেন, কজ মেইন হলো কজের সাথে কে কে আছে তাদের সাথে আপনার চেনা জানা জি স্যার। কজ। ঠিক আছে, তো আশা করি এই টেবিলটা বুঝতে পারছেন, তো কঠিন কোনো টেবিল না। ওই যে শুরুর দিকে যে কনভার্সন দেখাইছি না, এই যে কোয়াড্রেন্টের যে হিসাবটা, এই হয়ে গেল, জি স্যার। এই যে কোয়াড্রেন্টের যে হিসাবটা, এটা দিয়ে আমি বারবার ক্যালকুলেশন করতেছি। ঠিক আছে, তো এই ক্যালকুলেশনটা লাগবে সবচেয়ে বেশি হলো এই চারটা ইকুয়েশন লাগবে, এই যে এই লিডিং আর ল্যাগিং এই টাইপস এর ম্যাথের জন্য। আর আগামী দিনের ম্যাথের জন্য বা কমপ্লেক্স সার্কিট ম্যাথের জন্য এই যে এই দুটো কনভার্সনই লাগবে, তাও লাগেও না খুব একটা। ঠিক আছে, শুরুর দিকে একটু লাগবে, পরে দেখবেন যে অটোমেটিক ফেজরই দেওয়া আছে সবকিছু, আপনাকে ফেজরে কনভার্ট করা লাগতেছে না। ঠিক আছে, ফেজরই সব দেওয়া আছে। আচ্ছা, এখন দেখবো যে আমরা আসলে এই যে এই ক্যালকুলেশন গুলো একটু করবেন বাসায়। আরেকটা জিনিস সেটা হলো যে একটা কথা বলতেছি বারবার যে ডিসির মতো, হ্যাঁ সবই ডিসির মতো, বা ডিসির মতো আপনি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে পারবেন না। এবার আপনাকে মানে ইকুয়েশন সলভের ক্ষেত্রে বলতেছি, যে অনেকগুলো কেভিএল করে 3টা ইকুয়েশন আসলো, আমি ক্যালকুলেটর বসাই দিলাম, ধুমধাম রেজাল্ট দিল, এখন সেটা হাতে ক্যালকুলেশন করতে হবে, তো অঙ্ক অনেক বড় হয়ে যাবে। তো ওই হাতে ক্যালকুলেশনের যে ওয়েটা, ক্রেমার রুলস, সেটা আগামী দিন একটা ম্যাথ করার সময় দেখাই দিব। তো এই হলো আর কি প্রিরিকুইজিট, যে আপনাকে ক্যালকুলেটরের যে হাতে ক্যালকুলেশন একটু করাটা শিখতে হবে, তো যার জন্য এক্সাম্পল গুলো করলে আপনার নিজের ক্লিয়ার হবে ব্যাপারগুলো আরো। আচ্ছা, এই এক্সাম্পল 9.7 লাগবে না, 9.6 পর্যন্ত করলেই হবে এক্সাম্পল, এটা আমি লিখে দিব। এখন আমি দেখাবো যে আসলে রেজিস্টার, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর আসলে কিরকম আচরণ করে, এসি সার্কিটে তারা কিরকম আচরণ করে। ঠিক আছে, তো আমরা কিছু প্রপার্টি শিখতে পারবো এই তারা কিরকম আচরণ করে এই জায়গা থেকে। যেমন ফার্স্ট কথা হলো যে আমি যদি রেজিস্টার নেই, ঠিক আছে, তো রেজিস্টার নিলাম, আমি এখানকার কারেন্ট বলে দিলাম, আমি একটা এসি কারেন্ট চিন্তা করতেছি, এসি কারেন্ট হলো আই এম কজ ওমেগা টি প্লাস ফাই, আমি ধরে নিলাম যে এটা আমার ফেজর ফরমেশন এরকম, এটাই তো আসে। ঠিক আছে, এটাই আসে ফেজর ফরমেশন, এটা আমার আর। আমি যদি এখন এসি ভোল্টেজ বের করতে চাই, মানে ফেজর ভোল্টেজ বের করতে চাই, তাহলে ভি ফেজর কত হবে, আই ফেজর ইন্টু আর। আই ফেজর কত, যেটাই তোমার আই ফেজর,
মান বসাই, আই ফেজর অ্যাঙ্গেল ইন্টু আর, ঠিক আছে। তো আই এম ইন্টু আর ফেজর অ্যাঙ্গেল যা আছে তাই, ঠিক আছে। আচ্ছা এখানে ফাই বা থিতা যেটাই হোক না কেন সমস্যা নেই, থিতাই দিয়ে দিই। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে যে প্রপার্টিটা আমি বোঝাতে চাইতেছি সেটা হলো যে ফার্স্ট প্রপার্টি হলো যে আমি যদি এখানে ড্র করি, এটা আমার রিয়েল এক্সিস, এটা আমার ইমাজিনারি এক্সিস, এটা যদি আমি ড্র করি তাহলে দেখেন এটা যেহেতু পজিটিভ থিতা, এই হলো আমার পজিটিভ থিতা, এটা হলো আমার আই। আমি যখন ভোল্টেজটা ড্র করি, আমার ম্যাগনিটিউড কত, এটা আমার ম্যাগনিটিউড, এটা আমার ভিএম ধরলাম, এটা আমার ম্যাগনিটিউড, বাট এটারও অ্যাঙ্গেল থিতাই, এটারও অ্যাঙ্গেল থিতা ধরলাম, এটার হয়তো তোমার ম্যাগনিটিউড বেশি হবে এজন্য এটা এই পর্যন্ত যাবে, বাট তাদের অ্যাঙ্গেল তো সেম, এটাও থিতা এটাও থিতা। তার মানে রেজিস্টারের ক্ষেত্রে ভোল্টেজের অ্যাঙ্গেল যা থাকে কারেন্টের অ্যাঙ্গেল তাই থাকে। এই ঘটনাটাকে বলা হচ্ছে ইন ফেজ, তারা ইন ফেজে থাকে, কারেন্ট আর ভোল্টেজের সাথে কোনো অ্যাঙ্গেল চেঞ্জ হয় না যখন রেজিস্টার থাকে। এই হলো একটা প্রপার্টি। দ্বিতীয় প্রপার্টি হলো আমি দেখেন এই ইকুয়েশন থেকে দেখেন, এই ইকুয়েশন থেকে আমি যদি ভি ফেজর বাই আই ফেজর লিখি তাহলে দেখেন এখানে রেজিস্টার আসতেছে, ঠিক আছে। তার মানে এই যে এই রেজিস্টার তো ফেজর ফরমেশনে, আমি যেহেতু এই পাশে বাম পাশেটা ফেজরের, বাম পাশেটা হলো ফেজরের ভি ফেজর বাই আই ফেজর, তাহলে ডান পাশটা তো ফেজরেরই রেজাল্ট আসবে, টাইম ডোমেইনে তো রেজাল্ট আসবে না। তাহলে দেখতেছিস যে আমার টাইম ডোমেইনের রেজিস্টার ছিল আর, আমার ফেজর ডোমেইনের রেজিস্টার আরই আসছে, টাইম ডোমেইনের রেজিস্টার আর, ফেজর ডোমেইনের রেজিস্টার আরই আছে। এই দুইটা প্রপার্টি আমরা জানলাম, এটুকুন বোঝা গেছে। তাহলে আমি ইন্ডাক্টরে যাব। জি স্যার। আচ্ছা দেখেন এবার ইন্ডাক্টর ক্ষেত্রে কি ঘটনা ঘটতেছে, ইন্ডাক্টরটা আমি দেখাই দিব আর ক্যাপাসিটরটা খালি রেজাল্ট বলে দিব, কারণ দুইটা একই হুবহু একই, একটা ভোল্টেজের জায়গায় জাস্ট ধরে নিলাম যে আমার এখন আমি ইন্ডাক্টর একটা লাগাই দিই, কারেন্ট ধরে নিলাম এটাই যে কানেক্ট এই ইন্ডাক্টরের ভিতরে যাচ্ছে, হ্যাঁ। তো এইটাই আমার আইটি। তো আমি এখানকার এই ভি ফেজর জানতে চাচ্ছি, ঠিক আছে। তো ভি ফেজর জানার আগে আমাকে ভোল্টেজটা বের করতে হবে, এল ডিআই বাই ডিটি। ডিফারেন্সিয়েশন যদি আমি এখানে এই আইটি এর মান বসাই করি তাহলে ডিফারেন্সিয়েশন করলে কত আসে দেখেন, ডিফারেন্সিয়েশন করি কস থাকলে মাইনাস সাইন আসে, তো এখানে মাইনাস এল ওমেগা সাইন ওমেগা টি প্লাস থিটা, ঠিক আছে। তো আমি এটাকে ফেজর ফরমেশনে নিতে চাচ্ছি, ফেজর ফরমেশনে নেওয়াটা সুবিধা। তো এখানে সাইন আছে মাইনাস সাইন আছে, কি করতে হবে, প্লাস 90 করতে হবে, ঠিক আছে। মাইনাস সাইন আছে কি করতে হবে, প্লাস 90 করতে হবে, ওই যে ফরমেশন মাইনাস 90 চলে আসছে, তার আমি যে প্লাস কজে নিয়ে গেলাম, আর কজও নিতে হবে, এটাও তো একটা কি ছিল, কন্ডিশন ছিল, কজে নিয়ে গেলাম। এই দেখেন তখন এই পুরোটা আমার ফেজরের অ্যাঙ্গেল এল আই এম ওমেগা, এই পুরোটাকে একসাথে লেখা যায় হলো, এই পুরোটাকে আমি একসাথে লিখলাম আর এটাকে ফেজরে লিখি অ্যাঙ্গেল থিটা প্লাস 90, ঠিক আছে। এই যে আমি ফেজর ফরমেশনে নিয়ে গেছি, ঠিক আছে। এই যে এখানকার যে ভোল্টেজটা এখন এটা ফেজর ফরমেশনে আছে। আচ্ছা তাহলে এখান থেকে এখানে থেকে আমি কি কি প্রপার্টি দেখতে পাচ্ছি, এটা হলো আমার ভোল্টেজের ইকুয়েশন, একটু বাঁকাভাবে লিখছি যদিও, এটা আমার ভোল্টেজের ইকুয়েশন। এখন প্রপার্টির ক্ষেত্রে আপনি যদি দেখেন তাহলে আমার ভোল্টেজ, এটা তো আমার ভোল্টেজের রেজাল্ট তাই না, এই ইকুয়েশনটা আমার ভোল্টেজের রেজাল্ট, ভোল্টেজের রেজাল্টে দেখতেছি আমার ভোল্টেজটা থিটা প্লাস 90 তে আছে, আর আমার কারেন্টের ইকুয়েশন ফেজরটা কত ছিল, আই এম শুধু অ্যাঙ্গেল থিটা, তাহলে শুধু অ্যাঙ্গেল থিটা আমি যদি এটা ধরি তাহলে থিটা প্লাস 90 কত হবে, আরো 90 পরিমাণ আগায় যাবে। এটা আমার ভোল্টেজের, এটাই তোমার ভোল্টেজের, ঠিক আছে। এটা হলো এই এই পুরোটা অ্যাঙ্গেল কি 90 প্লাস থিটা, এটা অংশ যদি 90 হয় তাহলে পুরোটা কি 90 প্লাস থিটা, এটা আমার আই এম, এটা 90। তার মানে ইন্ডাক্টর আমি বুঝাতে চাইতেছি যে কারেন্ট যত থাকবে তার থেকে আমার ভোল্টেজটা 90 ডিগ্রিতে আগায় থাকবে, মানে ভোল্টেজ লিডস কারেন্ট বাই 90 ডিগ্রি ইন ইন্ডাক্টর। সবচেয়ে গুরুত্বপূর্ণ কনক্লুশন এটা, কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা কোথাও না বুঝতে বলেন। এই দেখেন এটা জাস্ট থিটা প্লাস 90টা আমি আঁকছি, ঠিক আছে, আর এটা কারেন্টেরটা আমি আঁকছি আলাদা আলাদা আইকা। দেখতেছি যে আমার আমি কি বলছিলাম, যেটা বেশি অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর আগায় থাকবে সেটাই তো লিডে থাকবে তাই না, এই জন্য ও লিডে আছে। অ্যান্টি ক্লকওয়াইজ কে আগায় আছে, ভোল্টেজ আগায় আছে না, এখান থেকে শুরু হয়েছে, তো অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর তো ওই তো আগায় আছে,
ওই পাশে সে চলে গেছে। আবার কি বলছিলাম, এইটা যত বেশি প্লাস থাকবে, এই অ্যাঙ্গেলটা যত বেশি প্লাস থাকবে তত বেশি লিড, তার মানে ভোল্টেজ তো লিড। এই যে দেখেন এটা, এটা নিশ্চয়ই থিতা যদি নট ইকুয়াল টু 0 হয়, এটা 90 এর উপরে আছে, আর এটা হলো থিতা ধরেন, তো অবশ্যই এটা প্লাস বেশি, তো এটা আমার লিডে থাকবে। অনেকভাবে জিনিসটা দেখেই বলে দেওয়া যায় যে কোনটা লিডে আছে কোনটা ল্যাগে আছে। এই হলো একটা কনক্লুশন। নেক্সট কনক্লুশন দেখি যে আমরা ফেজর ফরমেশনে কি আমাদের ইম্পিডেন্স, এই যে এই রেজিস্টার মতো যে অংশটা, সেটা কি একই রকম থাকে কিনা। তো আমি এখন যদি এটাকে একটু এইভাবে লিখি, এই ইকুয়াল টু অ্যাঙ্গেল থিতা প্লাস 90। এখন আমি এটাকে তো এভাবেও লিখতে পারি, e টু দি পাওয়ার j থিতা ইনটু e টু দি পাওয়ার j90। আর অ্যাঙ্গেল থিতাকে কি লেখা যায়, e টু দি r ইনটু e টু দি পাওয়ার j থিতা। তো এখানে দেখেন, আচ্ছা এটা ভেঙেই লিখি, এখান থেকেই ঠিক আছে, এটা লিখলাম। আচ্ছা দেখেন, সাবধান, এখন এই আইএম দেখেন তো মনে পড়ে কিনা, আইএম ই টু দি পাওয়ার জে থিতা, এটাই তো ছিল আমার আই এর ফেজর ছিল। তাহলে এই দুইটাকে একসাথে আমি আই এর ফেজর লিখি। আর এটা এটা কত জানেন, ই টু দি পাওয়ার জে, ই টু দি পাওয়ার জে 90। দেখি তো ই টু দি পাওয়ার জে 90 এর মান কত, cos 90 প্লাস জে অফ সাইন 90। ওই যে অয়লার ফরমেশন দেখছেন, অয়লার ফরমেশন কোথায় লাগতেছে, 0, এটা এটা মান 1, তাহলে এটা শুধু জে আসছে, তার মানে এটার মান হলো আমার জে, তাহলে এটা লিখবো আমি জে। বোঝা গেছে? স্যার মোটামুটি। এটা জাস্ট ফর্মুলা ইউজ করছি, অয়লার ফরমেশনের ফর্মুলা। আচ্ছা গেল। এখন আমি কি করব, ভি ফেজর বাই আই ফেজর করে দেখবো যে আমার এক্স্যাক্টলি তো এখানে আগের বার রেজিস্টার আসছিল, তো ইন্ডাক্টর ক্ষেত্রে কি আসে। তাহলে আমি এই আই ফেজরটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে দেখেন ভি ফেজর বাই আই ফেজর থাকে কি, জে ওমেগা এল থাকতেছে। গুরুত্বপূর্ণ ডিসকাশন। ডিসি সার্কিটের বেলায় জিনিসটা ছিল, ডিসি সার্কিটের বেলায় শুধু ইন্ডাক্টরই ছিল, যেটা কিনা শর্ট সার্কিটের মধ্যে কাজ করতো। কিন্তু এখানে দেখেন এসি সার্কিটে কিন্তু সব ক্যালকুলেশন ফেজরে হবে। ফেজরে দেখেন, ফেজরের ক্ষেত্রে দেখতেছি জে ওমেগা এল হয়ে গেছে। এই জে ওমেগা এল কে আমরা একটা নতুন নাম দিতেছি, এটার নাম হলো রিঅ্যাক্টেন্স, যেটাকে একসাথে এক্স লেখা হয়, ঠিক আছে। আসলে এক্স লেখা হয় না, এটাকে আসলে জে লেখা হয়। কথাটা আমি একটু পরে বলতেছি ইম্পিডেন্সের ব্যাপারে, এটাকে জেড লেখা হয়, ঠিক আছে। এই জেড এর নাম হলো ইম্পিডেন্স, ঠিক আছে। এই জেড নিজেও একটা কমপ্লেক্স নাম্বার। তো যদি অনুরূপ ভাবে ক্যাপাসিটরের ক্ষেত্রে আমি প্রুফ করি, ঠিক আছে, তাহলে আপনার ভি বাই আই ফেজর কত আসবে জানেন, 1 বাই জে ওমেগা সি আসবে। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে কত আসছিল, ভি বাই আই ফেজর, কিন্তু ফেজরে জে ওমেগা এল আসছিল। তো এইটার ক্ষেত্রে বলছিলাম যে ভোল্টেজ লিড করতেছে কারেন্টকে, আর এখানে বেসিক্যালি আমি এটার ব্যাখ্যা করলাম না, এটা বোঝাই যায়। দেখেন আপনি যদি এটা ব্যাখ্যা করতে চান, তাহলে আই ভি ওমেগা সি ইন্টু জে, আর গুণন করে দিছি, আর ক্রস গুণন করছি, ক্রস গুণ করলে দেখেন ভোল্টেজের সাথে যে গুণ অবস্থা আছে, তার মানে কি 90 প্লাস 90 ডিগ্রি, যে মানে কি 1 অ্যাঙ্গেল প্লাস 90, মানে প্লাস 90 বেশি আগায় আছে, কারেন্ট বেশি আগায় আছে ভোল্টেজের থেকে। দেখলি বলে দেওয়া যায় যে এখানে কারেন্ট লিডস ভোল্টেজ বাই 90 ডিগ্রি, এখানে ভোল্টেজ লিডস কারেন্ট বাই 90 ডিগ্রি, একটা উল্টা। তো এই যে ফেজর ফরমেশন গুলো, আর রেজিস্টার ক্ষেত্রে কি দেখছিলাম, সামারিটা বলতেছি, রেজিস্টার ক্ষেত্রে দেখছিলাম যে ফেজর ফরমেশন রেজিস্টারই থাকে। তো এই জিনিসগুলো আমার কাজে লাগবে ম্যাথ করার সময়। সার্কিটটা যদি আপনাকে টাইম ডোমেনে দেওয়া থাকে, আগে সেটাকে ফেজর ফরমেশনে ক্যালকুলেশন বানাইতে হবে। এরপরে আপনাকে আর কি এই কাজগুলো কি বলে, সার্কিটে ডিসি সার্কিটের যে সকল সুপারপজিশন, কেভিএল নোড অ্যানালাইসিস যা করছেন সব এখানে সেম কাজ করতে হবে। আচ্ছা এখন আসি ইম্পিডেন্স, যে আমি কথা বলছি জিনিসটা মানে কি। বেসিক্যালি এই ভি বাই আই এর একটা নাম আছে এসিতে, এটার নাম হলো, আগের বার আমরা আর পড়ছিলাম, এটার নাম হলো ইম্পিডেন্স। ইম্পিডেন্স সাধারণত একটা রিয়েল নাম্বার আর একটা কমপ্লেক্স নাম্বারের সামেশন। এই রিয়েল নাম্বারটা সবসময় হয় রেজিস্টার, আপনি দেখছেন, কারণ রেজিস্টারের সাথে কোনো অ্যাঙ্গেল নাই, সো রেজিস্টারই হয় রিয়েল নাম্বার। আর এক্সটা ডিপেন্ড করে ক্যাপাসিটর হবে না ইন্ডাক্টর হবে। যদি ইন্ডাক্টর হয় তাহলে হবে হলো জে ওমেগা এল, একটু আগে আমরা প্রুফ করছি,
ইন্ডাক্টর ক্যাপাসিটর যদি হয় তাহলে হবে 1/j⍵L j⍵c। ঠিক আছে, এগুলা ধরে ক্যালকুলেশন করতে হবে, বাকি সব আগের মতো। এখন আমি আপনাদের একটা ম্যাথের দেখাবো, রেফারেন্স দেখাবো, খুবই সিম্পল ম্যাথ। ঠিক আছে, এটা দেখা আমি শেষ করবো, আমার আবার একটা মিটিং আছে। ঠিক আছে, তো কনভার্সন পারলে আসলে এগুলো কিছু না। দেখেন এখন ম্যাথ করবেন আর সব মনে হবে যেগুলো আগে থেকে পারেন এরকম কিছু মনে হবে। এই 9.8 এখানে তো যা দেওয়া আছে এর থেকে সার্কিটের একটা ম্যাথ দেখাই। এখানে সব করেই দেওয়া আছে। এখানে দেখেন সার্কিটে দেখেন টাইম ডোমেনে দেওয়া আছে। কেমনে টাইম ডোমেনে? কারণ এটা এখানে সার্কিট যতগুলো ডাটা দেওয়া আছে একটাও কিন্তু অ্যাঙ্গেলে নাই, সবগুলা টি এর সাথে সম্পর্ক। যেমন এই যে টি এর সাথে সম্পর্ক, এখানে ডাটা দেওয়া আছে। তো ভোল্ট এই যে টাইম ডোমেনটাকে ফেজর ডোমেনে কনভার্ট করেন, এটাকে ফেজর ডোমেনে কনভার্ট করলে কত হয়? 10 cos 4t। এই 4টা তো 4 মানে তো ওমেগা, তাই না? ওমেগা টি থাকার কথা। তো এটাকে যদি আপনি ফেজর ডোমেনে কনভার্ট করেন তাহলে 10 অ্যাঙ্গেল 0 হয়। ওমেগা টি এর সাথে তো কিছু থাকার কথা ছিল, নাই। সো 10 অ্যাঙ্গেল 0 এটা আমার ভোল্টেজের মান। রেজিস্টারের ফেজর ফরম্যাটে মান কত? রেজিস্টারে যে মান আছে সেটাই, কারণ আর এর তো কোনো চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কি? ক্যাপাসিটরের। ক্যাপাসিটর কত দেওয়া আছে এখানে? 0.5 ফ্যারাড দেওয়া আছে। তাহলে এটাকে আপনি যদি ফেজর ফরম্যাটে নেন তাহলে আপনার রেজাল্ট কত হবে? xc কত হবে? 1/j⍵c, তাই না? তো 1/j⍵c ক্যালকুলেশন করেন। 1/j ইন্টু 4, ওমেগার মান 4, এই যে এখান থেকে পাইছি ওমেগার মান 4, আর সি এর মান হলো 0.1। করলে কত আসে? করলে দেখবেন এটা আসে হলো করলে আসলে -2.5J। শেষ। আপনি এখন এইগুলা দিয়ে একটা নতুন সার্কিট করবেন। এটার মান হলো -2.5J, এটা হলো 5, আর এটা হলো 10 অ্যাঙ্গেল 0। শেষ। আপনি এখন এটাতে কেভিএল চালান। কেভিএল চালান, বা আপনি ওই যে নরমাল, আপনি যদি এখানে ধরেন দুইটা এখানে একটা রেজিস্টার একটা ক্যাপাসিটর আছে, দুইটাকে রেজিস্টার হিসেবে চিন্তা করেন, তাহলে আপনি কি করতেন? যোগ করতেন। সিরিজে আছে তারা যোগ করতেন। সেম কাজ এখানে করতে হবে, যে আপনি যদি কারেন্ট বের করতে চান, কারেন্ট কিন্তু ফেজরে আসবে। আই ফেজর ইকুয়াল টু ভোল্টেজ ডিভাইডেড বাই 5 প্লাস এই যে যেটা আছে সিরিজে আছে যোগ করে দিলাম, এই রেজাল্টটা এখানে দিয়ে দিচ্ছি, এবং এইটা ডিরেক্টলি ক্যালকুলেটরে করা সম্ভব। এটুকুন বোঝা গেছে? হ্যালো? স্যার হুম, হ্যালো? এইটুকু স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে তো আর ঝামেলাই নাই। এখানে যদি ইন্ডাক্টর থাকতো তাহলে আপনি কি করতেন? এখানে যেমন j⍵c ক্যালকুলেশন করছে না, 1/j⍵c ক্যালকুলেশন করছে, আপনি করতেন j⍵L। তখন ইন্ডাক্টর থাকলে j⍵L, ক্যাপাসিটর থাকলে 1/j⍵c কনভার্ট করতে হয়। এই দেখেন টেবিলটা দেখেন, এই যে টেবিল, এই যে এটা ওয়াই ওয়াই না, শুধুমাত্র জেড এর পার্টটা। ফেজর ফরমেশনে আপনাকে সার্কিটটাকে কমপ্লিট করে তারপর আপনাকে আগাইতে হবে। কথা বোঝা গেছে? এই ম্যাথটা যদি বুঝে থাকেন তাহলে ক্লাস আজকে এই পর্যন্ত। আগামী দিন শুধুমাত্র চ্যাপ্টার 6 এর উপর পরীক্ষা হবে। চ্যাপ্টার 7 যতটুকু পড়েছে অতটুকু ইয়াতে থাক, ফাইনালে থাকুক। এটা বুঝলে আমি ক্লাস শেষ করতেছি। বলেন, কারো কোনো সমস্যা থাকলে একটু তাড়াতাড়ি বলেন। স্যার এটা কি পরীক্ষা নেক্সট উইকে হবে স্যার? নেক্সট উইকে? হ্যাঁ, নেক্সট ক্লাস নেওয়ার পরে পরীক্ষা। মানে ক্লাস শেষে পরীক্ষা হবে স্যার? হ্যাঁ, ক্লাস শেষে পরীক্ষা হবে। স্যার এটা কি ক্লাস স্যার এটা কি আগামীকাল হবে পরীক্ষা? আগামীকাল না, নেক্সট ক্লাস বৃহস্পতিবার। নেক্সট বৃহস্পতিবারে ক্লাস শেষে পরীক্ষা হবে। ধরেন এই টাইমে ক্লাস শেষ হলো, তখন আমি বললাম যে আর 5 মিনিটের মধ্যে আমি কোশ্চেন দিব, আপনারা রেডি হন, শেষ, পরীক্ষা দিবেন। ওকে স্যার। বুঝতে পারছি স্যার। স্যার আমাদের আসলে ফাইনাল পরীক্ষা